আসসালামু আলাইকুম। তাড়াতাড়ি তোমরা সবাই জয়েন হয়ে যাও। তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও। আর এই বোর্ডে আমি যে জিনিসটা লিখেছি এটা দেখতে পাচ্ছ কিনা জাস্ট কমেন্ট করে জানাও, ঠিক আছে? এটা কি লিখেছি, এর পরিচয় কি, তাড়াতাড়ি জানাও, ঠিক আছে? তাহলে আমরা শুরু করব আজকের ক্লাস আমাদের। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও এবং বন্ধু বান্ধবীদেরকে মেনশন দিয়ে দাও। আমরা তাড়াতাড়ি এখন দেখব, আমরা আমাদের আমাদের কার্ণচক্র পড়ার কথা ছিল। তাড়াতাড়ি তোমরা এখানে এখানে কি লিখেছি এই জিনিসটা আমাকে জানিয়ে দাও, ঠিক আছে? তাড়াতাড়ি জানিয়ে দাও। আজকে ক্লাসটা একটু দেরিতে নেওয়ার কিছু কারণ আছে, একটু একটা জিনিস নিয়ে একটু ব্যস্ত ছিলাম, তাই একটু দেরি হলো। বলতেছি কারণ। তো তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। সবাই সবাই আসছো, চলে আসো। কি বলছো গর্ব? ইঞ্জিন জাজ করা প্যারামিটার। ইঞ্জিন জাজ করার প্যারামিটার, কর্মদক্ষতা, ইটা ইটা। আর কই বাকিরা দেখতে পাচ্ছ না? এত কম কেন তোমরা আজকে? না ক্লাস আসলে ডিলিট করার টাইম পাইনি তো, তাই তোমরা যাই হোক, যে কয়জন সবাই চলে আসো, ঠিক আছে? অনেকে হয়তো জানে না, কারণ আমি সাধারণত শনি সোম বুধবারে ক্লাস নেই। তো শুধু আজকে আর সামনের ক্লাসটা তোমাদের বৃহস্পতিবারে হবে, ঠিক আছে? আজকেটা মঙ্গলবারে হচ্ছে, নেক্সট ক্লাসটা বৃহস্পতিবারে হবে। বাকি বাকি যে কটা ক্লাস, বেশি ক্লাস লাগবে না, সেগুলো আবার মানে ক্লাস টাইম শনি সোম বুধই থাকবে। তো ঠিক আছে, তাহলে তোমরা সবাই আশা করি দেখতে পাচ্ছ। আমরা শুরু করি। তো আজকে একটু দেরিতে আসার কারণ হচ্ছে যে আজকে আবার আমার বউদের মেডিকেলের রেজাল্ট দিছে, তো তো এই পাস টাস করেছে ধরো, এই জন্য একটু ব্যস্ত ছিলাম, এই জন্য একটু দেরি হয়ে গেছে। তো আমরা শুরু করি। তোমরা সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ সবাই, ঠিক আছে। তাহলে আমরা আজকে এই টার্মটাতেই মূলত আসব। আর তোমাদেরকে আমি এখনও ইচ্ছা করি, গত দুইটা পরীক্ষা সলভ এখনও দেই নাই, ঠিক আছে? তোমরা 7 নাম্বার পরীক্ষায় কেউ এখন পর্যন্ত 10 পাও নাই, ঠিক আছে? 9 হায়েস্ট। তো এটা খুবই দুঃখজনক ঘটনা। আর 8 নাম্বার পরীক্ষার কোশ্চেনে তোমরা অনেক খারাপ করেছো। এখন এটার কারণ কি জানি না। যারা ক্লাস করেছো, মানে অনেকেই মনে হয় 8 নাম্বার অধ্যায়ের ক্লাসটা, 8 নাম্বার লেকচারটা ঠিক ভালোভাবে করতে পারোনি। কারণ আমি 8 নাম্বারে তোমাদেরকে মার্ক আসলে আমি দেইনি, কিন্তু আমি মার্ক জানি। আমি কি মার্ক বলবো? আমি কয়টা মার্ক একটু বলি, দাঁড়াও। আমি যেমন এখানে দেখতে পাচ্ছি, রিয়াল পেয়েছে 9, আনিকা পেয়েছে 9, তাসনিমা ইসলাম মাহি পেয়েছে 9, সামিয়া জাহিন পেয়েছে 9। কিন্তু অনেকের মার্ক অনেক কম, ঠিক আছে? তারপরে 7, 6 এরকম মার্ক অনেক 8 নাম্বার পরীক্ষায়, কিন্তু এরকম কিন্তু হওয়ার কথা ছিল না। তো 8 নাম্বারে যেহেতু পরীক্ষার টাইম শেষ, আমি একটু প্রথমে 7 আর 8 নাম্বার কোয়েশ্চেনের সলভ আমি দিবই। আমি একটু বেসিক যে জায়গাটা আমি তোমাদের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে বুঝেছি, আমি এই জায়গাটা একটু ক্লিয়ার করে দিই তোমাদের, ঠিক আছে? দেখো 8 নাম্বারে, এবং একটা জিনিস, তোমরা যারা 21 ব্যাচের আছো, ঠিক আছে? তোমাদের 21 ব্যাচের একটা অ্যাসাইনমেন্ট দিয়েছে, খেয়াল করছো কি? এন্ট্রপি দিয়ে, থার্মোডাইনামিক্সে এটা 21 ব্যাচের এন্ট্রপি দিয়ে যেই অ্যাসাইনমেন্টটা দিয়েছে, এন্ট্রপি রিলেটেড অ্যাসাইনমেন্টটা থার্মোডাইনামিক্সের, তোমরা মনে হয় খেয়াল করোনি, আমি 7 নাম্বার কোয়েশ্চেনে তোমাদেরকে একটা এন্ট্রপি বাইর করতে দিয়েছিলাম। আর এখানে কিন্তু একই জিনিসই দিছে, ঠিক আছে? এবং মানে একই কনসেপ্ট, সেম কনসেপ্টের অঙ্ক ওই অ্যাসাইনমেন্টে এসছে, কিন্তু তোমরা ওই এন্ট্রপির অঙ্কটাও 7 নাম্বার পরীক্ষায় ম্যাক্সিমাম পারো নাই। তো আমরা আজকে কারণই শিখবো মেনলি, কিন্তু আমরা একটু দেখে নিই যে আসলে মানে তোমাদের এন্ট্রপি ভুল হওয়ার কারণটা কি। আমি একটু বলি তোমাদেরকে। দেখো দেখো ডিএস মানে কিন্তু ডিকিউ/টি, এটা নিয়ে কিন্তু সন্দেহ নাই, এটা তোমরা জানো, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তাহলে ডিএস মানে যে ডিকিউ/টি। এখন বিষয়টা হচ্ছে এখান থেকে তোমরা, আমি তোমাদেরকে দুইটা সূত্র দেখাইছিলাম, আর একটা হচ্ছে এম/এস লন T2/T1, আরেকটা হচ্ছে MLF/T। তো এগুলা তো তোমাদের বই সবসময় সচরাচর প্রত্যেকটা জায়গায় থাকে। সমস্যাটা বাদে তখন আমার কি ম্যান্ডেটরি যে আমাকে হয় এই সূত্র নাহলে এই সূত্র ব্যবহার করতে হবে? এটা কিন্তু ম্যান্ডেটরি না। এবং এখন যুগও চেঞ্জ হয়ে যাচ্ছে, এখন আর এগুলা দিয়ে ভাত নাও হইতে পারে। মেন বিষয়টা কি? মেন বিষয় হচ্ছে আমার এই ডিকিউ জিনিসটা লাগবে। সামহাও যদি আমি এটা বাইর করতে পারি, আমার এস বাইর করতে কিন্তু কোনো প্রবলেম নাই।
ঠিক আছে, তো আমি যে কোশ্চেনটা দিয়েছিলাম ওই কোশ্চেনটা ছিল সমচাপ প্রক্রিয়ায় এনট্রপি নির্ণয় করা, 7 নাম্বার পরীক্ষার কোশ্চেন এটা। ঠিক আছে, সমচাপ প্রক্রিয়ায় এনট্রপি নির্ণয় করা। তাহলে আমি যে কোশ্চেনটা দিয়েছিলাম কোশ্চেনটা কি ছিল একটু খেয়াল করো, সমচাপ প্রক্রিয়ায় এনট্রপি, প্রক্রিয়ায় এনট্রপি। তো সমচাপ প্রক্রিয়ায় এনট্রপি, তাহলে একটা জিনিস চিন্তা করো, সমচাপ প্রক্রিয়ায় আমরা এনট্রপি বের করব। ঠিক আছে, তো এটা মনে হয় আমাদের দেওয়া ছিল। তো সমচাপ প্রক্রিয়ায় এনট্রপি বের করতে গেলে আমাদের মেন যে জিনিসটা লাগে ভাইয়া আপুরা দেখো, আমাদের কিন্তু লাগে ডিকিউ বাই টি। খেয়াল করো একটা জিনিস ভালো করে খেয়াল করো, সমচাপ প্রক্রিয়ায় আমরা যদি ডিকিউকে এনসিপিডিটি লিখি তাহলে কি কোনো প্রবলেম আছে? এটা কি লেখা যাবে না যাবে না? ভোট করো, ইয়েস নো। অবশ্যই আইডিয়াল গ্যাস, সমচাপ প্রক্রিয়ায় ডিকিউ সমান এনসিপিডিটি লেখা যাবে নাকি যাবে না? সমচাপ প্রক্রিয়ায় ডিকিউ সমান এনসিপিডিটি লেখা যাবে না যাবে না? তাড়াতাড়ি কমেন্ট করো, ইয়েস নাকি নো, যাবে নাকি যাবে না? সমচাপ প্রক্রিয়ায় যাবে, ভেরি গুড, তোমরা সবাই উত্তর দিয়েছো যাবে। তার মানে আমরা কিন্তু সমচাপ প্রক্রিয়ায়, এবং এখানে তোমাদের 7 নাম্বার কোশ্চেনে এটা হচ্ছে এক্সাম 7, ঠিক আছে, এটা আমি দেখলাম এটা তোমাদের মানে 99% স্টুডেন্ট এটা ভুল করছো, তাই এটা আমার দাগানো মানে দেখায় দেওয়াটা ম্যান্ডেটরি। এই সমচাপ প্রক্রিয়ায় তাহলে ডিকিউকে তুমি এটা লিখতে পারো, তাহলে কিন্তু খেলা শেষ। তাহলে কি হবে, ডিকিউ এর জায়গায় তুমি এনসিপিডিটি বসাও, এখানে টি রাখো, এখানে একটা ইন্টিগ্রেশন দাও, তাহলে কি দাঁড়াইলো, এনসিপি বার হয়ে যাবে, আর এইটুকুটা তো ঠিক আগের মতোই লন T2/T1 আসবে। তাহলে সমচাপ প্রক্রিয়ায় ডিএস এর মান এনসিপি লন T2/T1। আর সিপি বের করা তোমাদেরকে আমি ডিটেলস শিখিয়েছি, এটা নিয়ে নতুন করে কিছু বলার নাই। ওই গ্যাসটা সম্ভবত হাইড্রোজেন গ্যাস ছিল, তাহলে হাইড্রোজেন গ্যাসের জন্য সিপি এর মান হচ্ছে 7/2R। তাহলে এটা জাস্ট এখানে বসাই দিলেই, এই ইকুয়েশনে বসিয়ে দিলেই তোমরা এনট্রপির পরিবর্তন কিন্তু পেয়ে যাবা। ঠিক আছে, এটা গ্যাসের ক্ষেত্রে সমচাপ প্রক্রিয়ায় আমরা খুব সহজেই এনসিপিডিটি দিয়ে এনট্রপি বের করতে পারি। নট নেসেসারি যে আমাকে এটা শুধুমাত্র সমচাপ প্রক্রিয়ায় বের করতে হবে। তোমাদের অ্যাসাইনমেন্টে আমি দেখলাম এখানে কি বলছে দেখো, তোমরা নিজেরাই সলভ করতে পারবে, আমার দৃঢ় বিশ্বাস। কোশ্চেনটা শুধু পড়ে দেখো, এটা 21 সালে। সমষ্ণ প্রক্রিয়ায় এনট্রপি কত? সমষ্ণ তো আরো ভেরি ইজি। সমষ্ণ প্রক্রিয়ায় তুমি টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করবা, কিসের ইন্টিগ্রেশন করার কোনো মানেই হয় না, তাই না? সমষ্ণ প্রক্রিয়া তুমি আবার ইন্টিগ্রেশন করবা, কি ইন্টিগ্রেশন করবা, কোনো দরকারই নাই, কোনো মিনিংই নাই, মিনিংলেস। তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় তোমার কাজ কি, জাস্ট এই সমষ্ণ প্রক্রিয়ায় ডিকিউটা কি হয়ে যাবে, ডিডাব্লিউ হয়ে যাবে। তুমি এমনি সহজেই সমষ্ণ প্রক্রিয়ায় এনট্রপি বের করে ফেলতে পারবে। এটা তোমাদের অ্যাসাইনমেন্টে দিয়েছে 21 সালে। তো মেন কথা হচ্ছে তোমাদেরকে জাস্ট এইটুকুটা তোমাদের মাথায় ঢুকায় দেওয়া, সলিউশন ইনশাল্লাহ দিব, সমস্যা নাই, ওটা হয়তো পেয়ে যাবা। তো এই যে প্রক্রিয়ায় যে এনট্রপি, মেন কথাটা হচ্ছে এনট্রপি বের করতে দেওয়া মানেই তোমাকে কি করতে হবে, তোমাকে এই সূত্রটাতে ফোকাস করতে হবে, তোমাকে এই জায়গাটাতে ফোকাস করতে হবে। এই জায়গার এটা বাইর করতে পারা মানে তুমি এনট্রপি বের করে ফেলতে পারবা। ঠিক আছে, তো যতগুলো প্রক্রিয়া থেকে আমরা যে কোনোভাবে ডিকিউ বাইর করতে পারি, সেখানে আমরা এনট্রপির পরিবর্তন বের করতে পারি। এই জিনিসটা মাথার মধ্যে ঢুকাইতে হবে তোমাদের। আচ্ছা, তাহলে আমরা এখন আমাদের রেগুলার পড়ায় চলে যাই। আর গত মানে যেটার পরীক্ষা 8 নাম্বার, তোমরা অনেকেই ভুল করেছো। ঠিক আছে, 8 নাম্বার পরীক্ষার মেন খেলাটাই ছিল প্রত্যাগামী এবং অপ্রত্যাগামী, এবং এই খেলাটাই তোমাদের এইচএসসি পরীক্ষায় থাকে। তোমরা মনে হয় একই কোশ্চেন আমি হুবহু দিছি, একটাতে প্রত্যাগামী লাগাইছি, একটাতে অপ্রত্যাগামী লাগাইছি, যেন তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করা হয়। তারপরে কোপ নিয়ে ভালো করে খেয়াল করবে, একটা কোশ্চেন দিছিলাম যে কোপ সাধারণত কত হয়, আবার সাধারণত কথাটা আছে, কোপ যে একের থেকে কম হতে পারবে না এটা কিন্তু না। কনসেপ্ট যেন তোমাদের একবার ধরে ধরে ক্লিয়ার হয়, এরকম করে কোশ্চেন দেওয়া আছে, এটা খেয়াল করতে হবে তোমাদেরকে। রেফ্রিজারেটরে এনট্রপি কি বাড়ে? অবশ্যই এনট্রপি বাড়বে না কেন? ওখানে কিন্তু মোট এনট্রপির কথা বলা আছে রাহাত। ঠিক আছে, একটা জিনিসের মোট এনট্রপি কখনোই কমে না। একটা জিনিসের মোট এনট্রপি অল দ্য টাইম বাড়ে, সেটা কখনোই কমতে পারে না। ঠিক আছে, তাহলে আমরা আমাদের আসল জায়গায় চলে যাই। আর আজকে ওই যে একটু বাইরে ছিলাম, তো সেজন্য তোমাদেরকে আমি ওই গাড়ির ইঞ্জিনের সাথে ভিডিওটা দিতে পারিনি, সেটা আশা করা যায় কালকে নেক্সট ক্লাসের আগে ইনশাল্লাহ পেয়ে যাবা তোমরা। ঠিক আছে, যে কার্নোর সাথে গাড়ির ইঞ্জিন আমি মিলিয়ে দিব তোমাদেরকে। তো আমরা কার্নো চক্রে চলে আসি। আজকে আমরা দুইটা জিনিস মেনলি শিখবো এবং কোশ্চেন ব্যাংক সলভ করবো আজকে আমরা। তাহলে আজকে আমরা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ করবো, কার্নো ইঞ্জিন এবং গ্রাফ ট্রান্সফরমেশন, এই দুইটা জিনিস আমরা আজকে শিখবো, কার্নো ইঞ্জিন এবং গ্রাফ ট্রান্সফরমেশন।
তাহলে আমরা প্রথমে চলে আসি আমাদের কার্নো চাচা। তাহলে কার্নো চাচা একটা যন্ত্র বানাইছে, ঠিক আছে? কার্নো চাচা একটা যন্ত্র বানাইছে। কার্নো চাচা যন্ত্রটা খুব ভালো, খুব সুন্দর যন্ত্র। সেই যন্ত্রটার প্রসেসটা আগে আমাদেরকে বুঝতে হবে। কার্নো চাচার যন্ত্রটার প্রসেস আমরা সুন্দর করে গ্রাফ এঁকে বোঝাই, ঠিক আছে? গ্রাফ এঁকে বুঝলে আমাদের জন্য বেটার হবে। তো আগে আমরা গ্রাফটা আঁকি। কার্নো চক্র বোঝার জন্য আমাকে গ্রাফ আঁকতে হবে। তাহলে এই গ্রাফের এটাকে পি অক্ষ দিব, এটাকে ভি অক্ষ দিব, ঠিক আছে? দেখো গ্রাফটা হবে এরকম, এইটার প্যারালাল করে এই এটা হচ্ছে আমাদের কার্নো চক্রের গ্রাফ। অত ভালো আমি গ্রাফ আঁকতে পারি না, কিন্তু তাও যেটা আঁকছে ঠিক আছে। তোমাদের একটা হোমওয়ার্ক দেই, আজকে ক্লাস শেষ হওয়া মাত্র তোমরা জাস্ট এই গ্রাফটা আমি এখন যেভাবে আঁকতেছি শুধু স্থানাঙ্ক বসায় এই গ্রাফটা এখনই মানে ক্লাস শেষেই পোস্ট দিবা। আমি জাস্ট লিখবো ঠিক আছে নাকি ভুল আছে। আমার এক্সপিরিয়েন্স থেকে আমি দেখেছি এই গ্রাফটা তোমরা ঠিক করে আঁকতে পারো না, ঠিক আছে? আমার কিন্তু গ্রাফটা আঁকা হয়েছে, ঠিক আছে? এই লাইন দুটো প্যারালাল হওয়ার কথা হয় নাই, ওর থেকেও বড় বড় ভুল করো তোমরা। তো গ্রাফটা আমি তাও আরেক ঠিক করি, ঠিক আছে? দেখো আঁকতে গেলে কত সমস্যা এই গ্রাফটা। যারা ছবি আঁকতে পারে না এই গ্রাফ আঁকা খুব কষ্ট তাদের জন্য। হয়েছে? এবার মনে হয় চলে। তো গ্রাফে কিছু বিষয় আছে, তোমরা আমাকে একে যখন গ্রুপে পোস্ট দিবা আমি রাইট রং লিখলে তোমরা বুঝতে পারবা বিষয়টা। যেমন এই জায়গাটাতে একটু ভুল হয়েছে। আচ্ছা, তাহলে এইখানে বিজ্ঞানী কার্নো একটা এমন প্রক্রিয়া বলেছে যে প্রসেস থাকবে চারটা। কয়টা? চারটা। তাহলে প্রথম প্রসেস, এটা হচ্ছে 2 নাম্বার প্রসেস, এটা 3 নাম্বার প্রসেস, এটা 4 নাম্বার প্রসেস। তাহলে প্রথম প্রসেসটা হবে সমষ্ণ বা আইসোথার্মাল। তাহলে আমরা ইংলিশে লিখব আইসোথার্মাল। এর পরের প্রসেসটা হবে অ্যাডিয়াবেটিক। ঠিক তেমনই অপোজিট প্রসেসগুলো সেম, এই নিচেরটাও আইসোথার্মাল, এই পাশেরটাও অ্যাডিয়াবেটিক। তাহলে বিজ্ঞানী কার্নো জাস্ট আমাদেরকে এমন একটা প্রসেস দিয়েছে যে প্রথমটা হবে আইসোথার্মাল প্রসেস, তারপরেরটা হবে অ্যাডিয়াবেটিক প্রসেস, তারপরেরটা আবার আইসোথার্মাল প্রসেস, তারপরেরটা আবার অ্যাডিয়াবেটিক প্রসেস, ঠিক আছে? বাকি আমাদের কিছু মনে রাখার দরকার নাই। আমরা গ্রাফের দিকে যদি তাকাই একটা জিনিস খেয়াল করো, প্রথম প্রসেসটাতে ধীরে ধীরে ভলিউম বাড়তেছে। দেখো এই যে ভি বাড়ছে, তার মানে প্রথমটা হচ্ছে আইসোথার্মাল প্রসারণ। প্রথম প্রক্রিয়াটা হচ্ছে প্রসারণ। তারপরেটাতেও ভলিউম বাড়ছে, তাহলে ভলিউম বাড়ছে মানে কি? অ্যাডিয়াবেটিক প্রসারণ। তারপরেটাতে খেয়াল করো ভলিউম কমছে, তাহলে ভলিউম কমা এটার মানে কি? এটার মানে হচ্ছে সংকোচন। তারপরেরটাতে দেখো আবার ভলিউম কমছে, তাহলে এটা হবে সংকোচন। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা দাঁড়ালো এরকম যে যন্ত্রটা আমার ঠিক এরকম। দাঁড়াও আমি যন্ত্রটাকে এখান থেকেই বোঝাই। এই সিরিঞ্জটাতে খেয়াল করো, বারবার এই একটা সিরিঞ্জ দিয়ে তোমাকে বুঝতে হবে, কারণ মেন জিনিসটা কিন্তু এরকম পিস্টনের মতো। এই যে এখানে যে পিস্টনটা আছে জিনিসটা ঠিক এরকমই, ঠিক আছে? তাহলে পিস্টনটা প্রথমে ধরে নাও ক্লোজড, কারণ ইঞ্জিনটা বোঝাইতেছে কিন্তু ডাইরেক্ট। আমি গাড়িতে দেখাবো, গাড়িতে তো আর গাড়ির ভিতর দেখাইতে পারতেছি না তোমাকে, ইঞ্জিনটা জাস্ট কাঠামোটা দেখাবো। এখানে কিন্তু প্র্যাকটিক্যালি অনেক কিছু দেখা যায়, ভালো করে দেখো। এখানে দেখো ক্লোজড আছে, তাহলে এর আশেপাশে আমরা একটা কুপরিবাহী পদার্থ দিয়ে দেবো। সমষ্ণ প্রক্রিয়া হোক, আমি তাও একটা কুপরিবাহী পদার্থ দিব, এটা নেসেসারি, কারণ না হলে আমি অ্যাডিয়াবেটিকটা পাবো না, অ্যাডিয়াবেটিক প্রসেসটা পাবো না। তো একটা কুপরিবাহী পদার্থ দিব, দিয়ে কী করবো দেখো, প্রথমে আমার পিস্টনটাকে আস্তে আস্তে টানবো। ধরো আস্তে আস্তে টানলাম, দেখো কী হবে? স্লোলি। তাহলে স্লোলি ধরো আমি এই অর্ধেকটা স্লোলি টানলাম, খেয়াল করো এই প্রসেসটা অর্ধেকটা স্লোলি টানলাম। ধরো এখানে যদি ভলিউম গোটাটা 4 হয়, আমি 2 পর্যন্ত স্লোলি টানলাম। তাহলে আমি যখন আস্তে করি, তোমরা বলো তো কোনো প্রক্রিয়া যদি আস্তে স্লো হয় তাহলে প্রক্রিয়াটার নাম কি? তাড়াতাড়ি উত্তর দাও, ঠিক আছে? আমি কোনো অপশানই দিব না। স্লো প্রক্রিয়ার নাম কি? স্লো প্রক্রিয়ার নাম কি? স্লো প্রক্রিয়া তোমাদেরকে শিখিয়েছি। স্লো প্রক্রিয়া, ধীর গতির প্রক্রিয়া, এই প্রক্রিয়াটার নাম কি বলো? স্লো প্রক্রিয়ার নাম কি? তাড়াতাড়ি কমেন্ট করো। স্লো প্রক্রিয়ার নাম, স্লো প্রক্রিয়ার নাম কি? হ্যাঁ মিথিলা বলেছ আইসোথার্মাল। আর কেউ?
আর কেউ, হ্যাঁ সবাই আইসোথার্মাল, ভেরি গুড। মাহিন, জলি, তারপরে আব্দুল হাদি শেখ, হ্যাঁ সবাই বলেছ আইসোথার্মাল। তার মানে আমি যদি এই পিস্টনটাকে স্লোলি টানি তাহলে এই প্রক্রিয়াটা আইসোথার্মাল হয়ে যাবে। তারপরে কি করলাম, পিস্টনটাকে ফুচ, মানে প্রথমে দেখো, প্রথমে স্লো ফুচ, ও বার হয়ে চলে আসলো, এরকম বার হওয়া যাবে না, ঠিক আছে, আঁকা হয়ে যাবে। তাহলে এই স্লো ফুস, মানে প্রথমে আস্তে জোরে, আস্তে জোরে। তাহলে আমি যেটাকে আস্তে যখন টানবো পিস্টনটাকে ধরে, প্রক্রিয়াটা হয়ে যাবে আইসোথার্মাল এক্সপ্যানশন। তারপরে যখন ফুচ করে জোরে টানবো, প্রসেসটা হয়ে যাবে অ্যাডিয়াবেটিক প্রসারণ, ঠিক আছে। এবার মেলা টানাটানি তো করে ফেলেছে, আমার তো আর সীমা নাই, এবার তো ঢুকাইতে হবে। তাহলে টানাটানি শেষ, এবার ঢুকাইতেছে আস্তে আস্তে, দেখো আস্তে আস্তে, এটা হচ্ছে আস্তে আস্তে, তার মানে স্লো, স্লো প্রক্রিয়া কি আইসোথার্মাল, তার মানে আইসোথার্মাল। তাহলে গেল কি আইসোথার্মাল। তারপরে আবার ভাচান জোরে ফাস্ট, প্রক্রিয়াটা কি হয়ে গেল অ্যাডিয়াবেটিক। তাহলে কার্নো চক্রকে যদি একবারে ভিজুয়ালাইজ করতে চাও, তাহলে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে। ভালো করে খেয়াল করো, দেখো আস্তে ফুচু, বাড়ে গেল, হচ্ছে না গো, দাঁড়াও, আস্তে ছু, আস্তে ফু, এটা হচ্ছে কার্নো চক্রের একবারে ডাইরেক্ট ইলাস্ট্রেশন। আরেকবার দেখায়, ভালো করে খেয়াল করো, কেউ দেখাবে না তোমাকে। আস্তে জোরে, আস্তে ফুচ, এটাই হচ্ছে কার্ণচক্র। তাহলে কার্ণ কি কাজটা করেছে তুমি আগে বোঝার চেষ্টা করো, তুমি বুঝতে পারতেছো কি না। তাহলে আমি কার্ণ ইঞ্জেকশন দিয়ে যে জিনিসটা দেখালাম, এই জিনিসটা তুমি ক্লিয়ার বুঝতে পারলা কি না আমাকে তাড়াতাড়ি কমেন্ট করো ভাইয়ারা, এটা দরকার। তাহলে আমাদের অঙ্কে ইনশাল্লাহ কোনো ভুল যাবে না, কারণ কনসেপ্ট ধরতে হয়, ঠিক আছে। আগের দিন কিন্তু আমি মোটামুটি 5 থেকে 6টা ম্যাথ সেট করছি, তাও তোমরা কিন্তু পারো নাই। 8 নাম্বার কোশ্চেনে, এই সবাই বুঝলা কিনা তাড়াতাড়ি বলো। আস্তে ফুচ, বেলুন ফাটার ঊর্ধ্বতাপীয় প্রক্রিয়া, হঠাৎ হলে অ্যাডিয়াবেটিক, ওগুলা শুনতে যাচ্ছি না, কারণের এই প্রসেসটা বুঝছো কিনা তাই কও। আচ্ছা, ভেরি ক্লিয়ার। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো, যে আস্তে ফুচ, আস্তে জোরে, আস্তে জোরে, এই প্রক্রিয়াটাই হচ্ছে কার্নোর প্রক্রিয়া, ঠিক আছে। তাহলে আমরা এখন এই প্রক্রিয়াগুলোর বেসিক কিন্তু আমরা খুব ভালো করে ক্লিয়ার করেছি, ঠিক আছে। এখন আমরা প্রক্রিয়াগুলোর নামটা মুছে দিব, দিয়ে এই গ্রাফটাকে সুন্দর করব, ঠিক আছে। দেখো আমরা কেমন করে সুন্দর করি। দেখো, তাহলে আমরা এবার যেটা করব, দেখো খেয়াল করে, আমরা ছোট্ট করে নাম দিব, ঠিক আছে। আইসোথার্মাল তো, তাই এই গ্রাফের নাম দিলাম আই, এটার নাম দিলাম অ্যাডিয়াবেটিকের এ, এটাও আই, এটাও এ। এক্সপ্যানশন, প্রসারণের ইংলিশ হচ্ছে এক্সপ্যানশন, তাহলে আই ই এক্সপ্যানশন, এ ই এক্সপ্যানশন, কম্প্রেশন সংকোচন, কম্প্রেশন সংকোচন, শর্টকাট নাম দিলাম, আর কিছুই না। এবার এই 4টা পয়েন্টের স্থানাঙ্ক দিব, ঠিক আছে, ভালো করে খেয়াল করো। তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক যদি আগে V1, তারপরে P1, তারপরে T1 দিই, তোমরা বলো এই পয়েন্টের স্থানাঙ্ক তাহলে V2, P2, T2 দেওয়ার দরকার আছে নাকি T1 দিলেই হবে, ঠিক আছে। মানে আমাকে বলো এইখানকার টেম্পারেচার কত, এইখানকার টেম্পারেচার ওয়াট, এইটা তাড়াতাড়ি কমেন্টে জানাও, এই টেম্পারেচারটা কত। এই পয়েন্টের আমি আমার যে 2 নাম্বার পয়েন্ট, এটা যদি এ পয়েন্ট হয়, এটা ধরে নাও বি পয়েন্ট, আমার বি পয়েন্টের টেম্পারেচার কত হবে বলো, আমার বি পয়েন্টের টেম্পারেচার কত হবে, বি পয়েন্টের টেম্পারেচারটা তাড়াতাড়ি বলো আমাকে। বি পয়েন্টের টেম্পারেচারটা কত হবে, T1, T2 হবে না, যারা T2 লিখছো তাহলে তাদেরটা কিন্তু হবে না, কারণ প্রক্রিয়াটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, ঠিক আছে। সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা চেঞ্জ হয় না, সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা ধ্রুব থাকে, এটা একটা মেজর কনসেপ্ট, ঠিক আছে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। নীলকালি কলমটা আমার মেয়ে নিয়ে চলে গেছে। তাহলে এখানে টেম্পারেচার T1ই থাকবে, কারণ এই প্রক্রিয়াটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। আবারও বলি, এই প্রক্রিয়াটা সমষ্ণ প্রক্রিয়া, তাই এখানে টেম্পারেচার T2 দেওয়ার আমার কোনো দরকার নাই, আমি এখানে T1 দিলেই দ্যাটস অল। আমার এখানে তাপমাত্রা T2 দেওয়ার কোনো দরকার নাই, T1 তাপমাত্রা যদি আমি দেই তাহলেই হবে, ঠিক আছে। এবার ধরো আমি যদি এখানে সি পয়েন্ট আসি, সি পয়েন্টে দিলাম ধরো V3, P3, তারপরের তাপমাত্রাটা এবার আমাকে T2 দিতে হবে, এটা আমার দরকার আছে। এবার একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদেরকে আমি জিজ্ঞেস করব, এই T1 এবং T2 এর মধ্যে সম্পর্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর অ্যাডমিশন টেস্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
T1 ও T2 এর মধ্যে 1 নাম্বার T1 গ্রেটার দেন T2, 2 নাম্বার T2 গ্রেটার দেন T1, 3 নাম্বার T1 সমান T2, 3 নাম্বার নন। তাড়াতাড়ি উত্তর দাগাও। ঠিক আছে, T1 এবং T2 এর মধ্যে সম্পর্ক কোনটা? 1 2 3 4 দাগাইতে পারো, ABCD করে দাগাইতে পারো, কোনো সমস্যা নাই, তাড়াতাড়ি দাগাও। এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে আমি যে এখানে এ পয়েন্টে, বি পয়েন্টে, সি পয়েন্টে আসলাম, তাহলে এই পয়েন্টের টেম্পারেচার আর এই পয়েন্টের টেম্পারেচারের মধ্যে সম্পর্কটা কি? ঠিক আছে, টেম্পারেচারের মধ্যে সম্পর্কটা কি দেখি। আব্দুল হাদি শেখ বলছো 2, লাবণী আনিশা বলছো 2। তাহলে তো তোমরা ভালো করে পড়াশোনা করোই নি, আমার ক্লাসগুলোও তোমরা দেখোনি, আমি সেটা বুঝতে পারলাম। ঠিক আছে, রিয়াদ হোসেন তুমি বলছো 3, ব্যাপার কি? তনুশ্রী তুমিও বলছো T2 গ্রেটার দেন T1, মিথিলা বলছো T1 গ্রেটার দেন T2। তাহলে এখানে অনেকেই ঠিক বলছো, অনেকেই ভুল বলছো। রাহাত তুমি কি বলতেছো? তুমি বলতেছো T2 গ্রেটার দেন T1, তাহলে কি হলো না কিন্তু। আচ্ছা, আমি তোমাদেরকে বলি এটার উত্তর। এই তামান্না তুমি কেন নন বলতেছো? এটার উত্তর হবে 1। ঠিক আছে, এটার উত্তর হবে 1, এটা হবে উত্তর, T1 গ্রেটার দেন T2। ঠিক আছে, কেন উত্তর হবে আমি তোমাদেরকে বলি। দেখো, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আগের ক্লাসে অনেকবার পড়াইছি, কোশ্চেনেও দিছি, কোশ্চেনেও তো সেট করছি 6 নাম্বার পরীক্ষায়, আমার মনে আছে। তোমরা কোশ্চেনের সলিউশনও দেখো না ঠিক করে, তার মানে বুঝতে পারলাম। রুদ্ধতাপীয় প্রসারণে তাপমাত্রা কি হয়? কমে যায়। রুদ্ধতাপীয় প্রসারণে তাপমাত্রা কমে যায়। আমি কিন্তু ডিটেলস পড়িয়েছি জিনিসটা। তাহলে এই যে রুদ্ধতাপীয় প্রসারণ, বি থেকে সিতে রুদ্ধতাপীয় প্রসারণ, কারণ তুমি দেখতে পাচ্ছ ভলিউম বাড়তেছে, তাহলে টেম্পারেচার অবশ্যই কমতে হবে। তাহলে অবশ্যই T2 ছোট টেম্পারেচার, এটা উত্তর হবে। তার মানে অবশ্যই এই গ্রাফের মধ্যে T2 একটা ছোট টেম্পারেচার। ঠিক আছে, এটা মনে রাখতে হবে তোমাকে। এবার যদি আমি এই ডি প্রান্তে চলে আসি, তাহলে এই ডি প্রান্ত এখানে আমি কি বলবো? V4 P4। এবার এখানে কি T2 দিব নাকি T3 আর একটা নতুন আনবো? এখানকার টি কত হবে বলো দেখি, তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো। এই ডি প্রান্তের টি কত হবে? ডি প্রান্তের টেম্পারেচার কত হবে? T1 T2-র মধ্যে যে কোনো একটা হবে, নাকি নতুন আরেকটা টেম্পারেচার আমার দেওয়ার দরকার আছে? নতুন আরেকটা টেম্পারেচার কি দেওয়ার দরকার আছে? এই বন্ধে সব ভুলে গেছি, এটা কি ধরনের কথা? বেসিক ভুলা যাবে না, বেসিক মনে রাখ পর্যন্ত মনে রাখতে হবে। তাহলে কি হচ্ছে? এই গর্ব, তুই আবার T3-কে তুলে আনছিস কেন? এটা তো ঠিক আগের জায়গায় গেছে, ভালো করে খেয়াল করো। এই প্রক্রিয়াটা কিন্তু ঠিক আগের এই পয়েন্টে ফিরে গেছে, একবারে ব্যাক করছে, এবং প্রথম পয়েন্টটা কিন্তু T1 টেম্পারেচারে, ভালো করে খেয়াল করতে হবে। সে যদি T1 টেম্পারেচারে ফেরত যেয়ে থাকে, তার মানে প্রক্রিয়াটা হয় প্রত্যাগামী। আর প্রত্যাগামী প্রক্রিয়া মানে সে আদর্শ সব কিছু মেনে চলতেছে। তাই এখানে অ্যাকচুয়ালি T2। ঠিক আছে, আইসোথার্মাল প্রসেস চেঞ্জ হবে না, অন্য কোনো ভ্যারিয়েবল তোমার দেওয়ার কোনো প্রয়োজন নাই। ভালো করে খেয়াল করো, অন্য কোনো ভ্যারিয়েবল তোমার দেওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে এটা যদি একটা কার্ণচক্র হয়, প্রথমে আমরা কার্ণচক্রের একটা ম্যাথ করব, কারণ আমার মনে হয় পরীক্ষার জন্য এটাই অনেক গুরুত্বপূর্ণ। তাহলে ভালো করে আগে এই চারটা স্থানাঙ্ক আগে আমাকে বুঝতে হবে ম্যাথ করার জন্য। এটা নাম্বার 1 ক্রাইটেরিয়া। ঠিক আছে, এবং আমার বিশ্বাস এখান থেকে কোশ্চেন আসবে, অলরেডি অনেক জায়গায় আসছেও। তাহলে দেখো, ABCD 4টা পয়েন্ট যদি হয়, প্রত্যেকটা পয়েন্টের চাপ এবং আয়তন চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু তুমি খেয়াল করতেছো। দেখো, এই যে সিরিজটা যখন আমি এরকম করে এখানে উঠানামা করতেছি, চাপ এবং আয়তন কিন্তু চেঞ্জ হচ্ছে, কিন্তু একটা প্রক্রিয়া আছে সমষ্টি, ওখানে তাপমাত্রাটা ধ্রুব থাকতেছে। ঠিক আছে, তাই আমার ইকুয়েশনটা কেমন? V1 P1 T1, কিন্তু এখানে V2 P2 T1-ই থেকে গেল, কারণ আইসোথার্মাল প্রসেস। এখানে এটা T2-তে গেল, কিন্তু T1-এর থেকে T2 এর মানটা কম। তারপরে কি হবে? এখানে আবার T2-তেই থাকবে, এখান থেকে আবার দেখো এবার কিন্তু কম্প্রেশন হয়েছে, সংকোচন হয়েছে, তাই তাপমাত্রা আবার বেড়ে T1-এ চলে গেছে। ঠিক আছে, তাহলে তোমাকে যদি বলা হয়
এই গ্রাফের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা কত? কার্নো গ্রাফ, এই যে আমি তোমাকে এই গ্রাফটা দিলাম, এই গ্রাফ দিয়ে তোমাকে প্রশ্ন করতেছি এই গ্রাফের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা কত, তাড়াতাড়ি উত্তর দাও। এগুলা 1 সেকেন্ড টাইম লাগার কথা। মিনিমাম টেম্পারেচার কত? এই গ্রাফের জন্য মিনিমাম টেম্পারেচার কত? এই গ্রাফের জন্য মিনিমাম টেম্পারেচার কত? মিনিমাম টেম্পারেচার কত? এই গ্রাফটার জন্য মিনিমাম টেম্পারেচার কত? তাড়াতাড়ি উত্তর দাও যে মিনিমাম টেম্পারেচার কত, মিনিমাম টেম্পারেচার কত? T2 ফ্যান্টাস্টিক, T2। তাহলে এই গ্রাফের জন্য মিনিমাম টেম্পারেচার হচ্ছে T2, ফ্যান্টাস্টিক। তাহলে আমরা মিনিমাম টেম্পারেচার পেয়ে গেলাম। দেখো এখন আমরা এখান থেকে কিছু মজার কাজ করতে পারি এই গ্রাফ থেকে। প্রথমে আমরা এটা ক্লিয়ার করে তারপরে ডিপে যাব। এই অঙ্কটা আগে আমাদেরকে ক্লিয়ার করতে হবে। দেখো তাপগতীয় চলরাশি তিনটাই কিন্তু প্রত্যেকটা বিন্দুতে দেওয়া আছে, ভালো করে খেয়াল করো। তিনটাই কিন্তু প্রত্যেকটা বিন্দুতে দেওয়া আছে, ভালো করে খেয়াল করো। তিনটাই প্রত্যেকটা বিন্দুতে দেওয়া আছে, ঠিক আছে? এবং এই প্রত্যেকটার জন্য ভালো করে খেয়াল করো, একটা ইকুয়েশন অলওয়েজ রাখা যাবে, এগুলা মাথার মধ্যে রাখতে হবে। 1 নম্বর ইকুয়েশনটা কি? তুমি P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2 সমান P3 V3 বাই T3 সমান P4 V4 বাই T4 ইউজ করতে পারবা। এটা হচ্ছে 1 নম্বর কথা, ইন কেস দ্য গ্যাস ইজ আইডিয়াল। তো তোমাদের বইয়ে কিছু না বলা থাকলে গ্যাস অবশ্যই আইডিয়াল, তাহলে তুমি এই জিনিসটা কিন্তু ইউজ করতে পারবা, ঠিক আছে? দিয়ে তুমি অজানা যে কোনো স্থানাঙ্ক বের করতে পারবা। এটা একটা অবশ্যই মাথায় মনে রাখার জিনিস। আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দেখো বিসি এবং ডিএ বা এডি, বিসি আর ডিএ এই দুইটা পথের জন্য তুমি আরও অনেকগুলো ইকুয়েশন লিখতে পারবা। যেমন কি ইকুয়েশন? তুমি জানো পিভি গামা এই জিনিসটা কনস্ট্যান্ট, এটাও তুমি লিখতে পারবা। তারপরে টিভি গামা -1 এটাও কনস্ট্যান্ট লিখতে পারবা। আর তুমি জানো পি আর টি এর একটা রিলেশন আছে, তুমি ওটাও লিখতে পারবা, ঠিক আছে? এই দুইটা কেস মনে রেখে কিন্তু আমরা এই গ্রাফ সলভ করতে পারবো, এটা ভালো করে মনে রেখো। এই দুইটা কেস ব্যবহার করে আমরা এই গ্রাফটা সলভ করতে পারবো। আমরা ডাইরেক্ট কোশ্চেন সলভ করি, তাহলে আমরা বুঝতে পারবো এখান থেকে কি কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? আমরা ডাইরেক্ট কোশ্চেনে চলে যাই, ঠিক আছে? একটু রিটেন টাইপের কোশ্চেন, কিন্তু এইচএসসি পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি এই কোশ্চেনটা এইচএসসি প্লাস অ্যাডমিশন, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ। এখানে ভলিউম দিলাম মিটার কিউবে, এখানে প্রেসার দিলাম, একটু উল্টাই দিছি কিন্তু খেয়াল করো, এখানে কিন্তু পি আর এখানে ভি। আচ্ছা উল্টাবো কেন, থাক। এখানে পি দিলাম, তাহলে পি এর একক হচ্ছে প্যাসকেল। এখানে ভলিউম দিলাম, একক হচ্ছে মিটার কিউব। এবার জাস্ট মান দিব, এই 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 এই। এখন যদি মান দেই, এখানে ভালো করে খেয়াল করো, আমি প্রথমটাতে মান দিলাম, ধরো আমার ভলিউম কত? আমার ভলিউম হচ্ছে 1 মিটার কিউব। আমার চাপ কত প্যাসকেল দিতে পারি? 1 2 3 1000 প্যাসকেল চাপ। আর টেম্পারেচার দিলাম 400 কেলভিন, ঠিক আছে? 400 কেলভিন। এখন আমি তোমাকে এই পয়েন্টে জাস্ট বলে দিলাম ভলিউম 2, এটা এক্স, এটা ওয়াই, ঠিক আছে? খেয়াল করো, দেখো এটা এক্স, এটা ওয়াই, এইটুকুটা তোমাকে বলে দিলাম, ঠিক আছে? আর কিছু কিন্তু বলি নাই। এইখানে আমি তোমাকে বলতেছি ভলিউম হতে 4, তারপরে এই পয়েন্টের প্রেশার তোমাকে আমি দিব না, এই পয়েন্টের টেম্পারেচারও তোমাকে দিব না। এটা দিলাম পি, এটা দিলাম কিউ। এই পয়েন্টের জন্য দেখো, আমি কিন্তু এই পয়েন্টের জন্য তোমাকে আসলে কিছুই দিচ্ছি না, এটা দিয়ে আরো কঠিন কোশ্চেন পরীক্ষায় সেট করব, তাই দিলাম না। তোমরা তাড়াতাড়ি আমাকে এক্স ওয়াই পি কিউ তাড়াতাড়ি বাইর করে দাও, তোমাদের টাইম হচ্ছে 2 মিনিট, ঠিক আছে? এটা ওয়াট, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, দেখি কে সবার আগে পারে। এটা খুবই সোজা, আমি লিখে দিয়েছি কি করতে হবে, আমি কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি যে কি করতে হবে, এখন বাকিটা কিন্তু করা তোমাদের দায়িত্ব।
তাড়াতাড়ি করো, তারপর আমি দেখাচ্ছি দেখ কে সবার আগে করতে পারে। এক্স ওয়াই পি কিউ, তাড়াতাড়ি করে এক্স ওয়াই পি কিউ আমাকে বের করে দাও, এক্স ওয়াই এবং পি কিউ বের করে দাও। কই কেউ যে এখনই করতে পারতেছে না, তাড়াতাড়ি করো, কেন করতে পারছো না তোমরা? এক্স ওয়াই পি কিউ, রাহাত দিয়েছে এক্স এর মান, দেখি একবারে 4টা দাও, একটা একটা করে মান দিয়ে কি করবো আমি? ক্যালকুলেটরটা কয়ে গেল আমার। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। দুইটার মান অনেকে দিয়েছো, ঠিক আছে, দুইটা মান অনেকে দিয়েছো, তো দুইটা মান তো দেখে দেখে আসলে দেওয়া যাচ্ছে। এটা খুবই সহজ জিনিস, কঠিন কোনো জিনিস না, এগুলো মুখে মুখেই বলা যায়। এতক্ষণ টাইম লাগতেছে কিসের জন্য? পি কিউ, পি কিউ, পি কিউ তাড়াতাড়ি দাও, পি কিউ, পি কিউ তাড়াতাড়ি দাও, পি কিউ, পি কিউ, পি কিউ, পি কিউ। আরে সবাই খালি এক্স ওয়াই তো আমি দেখে দেখেই বলে দিতে পারি। পি কিউ বলেন, গ্যাস ও গ্যাসের গামা লাগবে তাই না? পরীক্ষায় যখন না বলে দেয় তখন সব সময় মনে রাখবা গামার মান হয় 1.4। যদি কিছু না বলে দেয়, ঠিক আছে, গ্যাসটা কি না বলে দিলে গামা 1.4 ধরে নিতে হয়। এটা হচ্ছে কনভেনশন, আর কিছুই না। পি কিউ কই? পি কিউ তাড়াতাড়ি, পি কিউ আমাকে বলো। এটা কি কেউ পি কিউ বাইর করতে পারবে না নাকি? পি কিউ কই? পি কিউ, এই অঙ্ক করতে এতক্ষণ টাইম লাগে? এটা তো পাগল করে দেবে দেখছি। পি এর মান অর্ঘ্য বলছো 18,000। ওমা, দুজন পি এর মান দিয়েছো, অর্ঘ্য একটা দিয়েছো, তুর্য আর একটা দিয়েছো। তাহলে কেমন করে হলো? তাহলে কেমন করে হবে? তাহলে কেমন করে হবে? কেমন করে হবে? এই যে একজন আবার দিয়ে বলতেছে ভুল হয়েছে আমার। না, এরা এরা ক্যালকুলেটারও টিপতে শিখেনি এখন পর্যন্ত। বুঝে লেছি মোল্লাদ্দর মসজিদ পর্যন্ত। লাও আমি করে দিচ্ছি। এই ওয়াই এর মান, এটা যেহেতু সমষ্ণ 400, মানে এখানে 400ই হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আর এক্স আর এটা বাইর করবো কীভাবে? এক্স এর মান হবে 1 ইন্টু 10,000 ডিভাইডেড বাই 2, মানে হবে 5,000 না 50,000। ঠিক আছে, এটা হচ্ছে এক্স। এটা কেমন করে পাইলাম? এটা পাইলাম এরকম করে, P1 V1 সমান P2 V2। এটা সমষ্ণ প্রক্রিয়া, তাই এটা ভেরি ইজি, তোমরা সবাই পারছো। এখন দেখো, এখানকার পিও দেওয়া আছে, এখানকার পিও দেওয়া আছে, এখানকার ভি জানি, এখানকার ভি লাগবে। তাহলে আবার বিষয়টা কি? P1 V1 গামা সমান P2 V2 গামা। তাহলে V2 সমান V2 যদি বাইর করি, আমি যদি V2 কে বাইর করতে যাই, তাহলে আমার কি করা লাগবে দেখো, P1 বাই P2 ইন্টু 1 বাই গামা
v1, দেখো p1 বাই p2 1 বাই গামা ইন্টু v1, এটা করলেই তো হয়ে যায়। তাহলে এটাতে এত টাইম লাগার কি আছে, আমি সেটাই বুঝলাম না এখন পর্যন্ত। এইভাবে করে ক্যালকুলেটারে লিখবো, ক্যালকুলেটারে নিয়ে ক্যালকুলেটারের মানগুলো বসাই দেবো। p1 বাই p2 করলে আসে হাফ, মানে 0.5 টু দি পাওয়ার 1 বাই গামা, আর v1 এর মান হচ্ছে, ও সরি আমাদের তো পি বাইর করতে দিয়েছে, আমি একটু উল্টা লিখেছি, থামো এখানে একটু উল্টা লিখেছি। তাহলে p1 v1 গামা সমান p2 v2 গামা, আমরা p2 বাইর করব, তাহলে তো বিষয়টা আরও ইজি। তাহলে v1 বাই v2 টু দি পাওয়ার গামা ইন্টু p1, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 0.5 টু দি পাওয়ার গামা ইন্টু 50,000। তাহলে হচ্ছে এই যে প্রথমে ইআই ঠিক দিয়েছিল, অর্ঘ ঠিক দিয়েছিল 18,946, ঠিক আছে। তাহলে পি হচ্ছে 18,946 প্যাসকেল, ঠিক আছে। তাহলে পি পেয়ে গেলাম, ঠিক আছে। এখন আবার পি দরকার নাই, কিন্তু আমি এই টেম্পারেচার জানি, ভি জানি। আমি আবার এটা লেখাই T1 V1 গামা মাইনাস 1, T2 V2 গামা মাইনাস 1। তাহলে T2 কি হবে, T1 ইন্টু V1 বাই V2 গামা মাইনাস 1, এটা ডাইরেক্ট দিয়ে দিলে হয়ে যায়। তাহলে কি হবে 0.5 টু দি পাওয়ার 0.4 ইন্টু 400, তাহলে হচ্ছে কত, 303 কেলভিন, 303 কেলভিন, এটা হচ্ছে কিউ। তো অঙ্ক তো সহজ, তোমাদের এতক্ষণ টাইম লাগলে কেমন করে হবে। হ্যাঁ যাক, এখন এই যে আমার করতে করতে দেখি তোমরা সবাই ঠিক দিয়েছো। কিউ এর মান, অর্ঘ তোমার কিউ এর মান ভুল হয়েছে, ঠিক আছে, কিউ এর মান এত বড় হবে না। আর রুজিনা তোমার ইয়ার মান ভুল হয়েছে, তোমার পি এর মান ভুল হয়েছে, হ্যাঁ এবার পরেরটা ঠিক আছে। তাহলে সবাই অঙ্ক কিন্তু খুব সোজা, জাস্ট কি করতে হবে তোমাকে p1 v1 বাই t1 সমান p2 v2 বাই t2। আমরা একটু স্থানাঙ্কগুলো দিয়ে দিই, v1 p1 t1 v2 p2 বলে। তো ভালো করে খেয়াল করতে হবে, দেখো এই গ্রাফটার এই রোটেশনটার দিক কেমন, এই রোটেশনটার দিক হচ্ছে এরকম, ভালো করে বোঝো, এরকম মানে কি দেখো তো, অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে, এর দিক হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। এই জিনিসটা মনে রাখা খুব দরকার, যে এটার দিক কেমন, এটার দিক হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তার মানে এইটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনে ঘুরতেছে। তার মানে যেটা হবে দেখো, তার মানে হচ্ছে এটা পরিবেশ থেকে তাপ এই জায়গাটায় কি হবে, এই ধাপ এবং এই ধাপে সে একটা হিট অ্যাবজর্ব করছে, সে কি করতেছে, একটা হিট অ্যাবজর্ব করছে। তার মানে দেখো একটা জিনিস খেয়াল করো, এখন তাকে টোটাল আমরা শক্তি দিচ্ছি কত, তাকে আমরা এইখানে কিউ দিচ্ছি, আর এই প্রসেসটা আবার অ্যাডিয়াবেটিক প্রসেস, এইখানে আমি তাকে কোনো শক্তি দিচ্ছি না, ডিকিউ শূন্য। তার মানে গোটা যত শক্তির ইনপুট আছে সেটা কেবলমাত্র এই ধাপে হচ্ছে, আর যত শক্তির আউটপুট আছে, মানে যত বর্জিত তাপ আছে, সেটা কেবল এইখানে হচ্ছে। তাহলে এইটাই কেবল আউটপুট, এটাই কেবল ইনপুট। ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে আউটপুট, এটা হচ্ছে ইনপুট। এই জিনিসটা খেয়াল করতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, যে আউটপুট আর ইনপুট। তাহলে আমি এই গ্রাফটাতেই ডিকিউ ইনপুট দিচ্ছি, এইখান দিয়ে আউটপুট পাইতেছি, ঠিক আছে, এটা মনে রাখতে হবে তোমাকে। আর তোমাদেরকে আমি একটা জিনিস কিন্তু শিখিয়েছিলাম, বারবার পড়াইছি, যে একটা গ্রাফ যখন পিভি গ্রাফ হবে, ভালো করে খেয়াল করো, একটা যদি পিভি গ্রাফ হয়, তার ক্ষেত্রফলই কৃতকাজ নির্ভর করবে। তাহলে এটা যেহেতু একটা পিভি গ্রাফ, তাহলে ফুল সাইকেলে ওয়ার্ক কত হবে, পুরা এই চক্রে কৃতকাজটা হবে অবশ্যই তোমার এইটুকুটার ক্ষেত্রফল। তাহলে এইটুকুটার ক্ষেত্রফলকে আমি কি বলতে পারি, আমি বলতে পারি এ বি সি ডি এ এর এরিয়া। তাহলে এ বি সি ডি এ এর এরিয়া,
এ বি সি ডি এর এরিয়াটাই হচ্ছে ফুল সাইকেলের জন্য কৃতকাজ। ঠিক আছে, এটা পুরো সাইকেলের জন্য কৃতকাজ। আমি এইভাবে করে খুব সহজ করে বের করতে পারি। এখন মজার বিষয় হচ্ছে, দেখো আমি এই দাগের জন্য, এই দাগের জন্য, এই দাগের জন্য, এই দাগের জন্য, প্রত্যেকটা দাগের জন্য কিন্তু আমি ডিকিউ, মানে আমার ডিকিউ বা ডিডাব্লিউ এই জিনিসটা আমার লাগবে, কিন্তু ভালো করে খেয়াল করো। তো আমরা যদি প্রত্যেকটা ধাপের জন্য একটু চিন্তা করি, ভালো করে খেয়াল করি, দেখো এ বি অংশ ব্র্যাকেটে লিখে দিলাম আইসোথার্মাল, বিসি অংশ ব্র্যাকেটে লিখে দিলাম অ্যাডিয়াবেটিক, সিডি অংশ লিখে দিলাম আইসোথার্মাল, ডি অংশ আমরা লিখে দিলাম অ্যাডিয়াবেটিক, ডি এ অংশ এটাও আমরা লিখে দিলাম অ্যাডিয়াবেটিক। তাহলে আমরা মূলত এই 4টা অংশ পাই গ্রাফের, ভালো করে খেয়াল করো। তো আমরা এতটুকু জানি যে প্রত্যেকটা অংশের যে কৃতকাজ সেটা ওই গ্রাফটার অন্তর্গত ক্ষেত্রফলের সমান। তাহলে আমি যদি এ বি অংশে ডাব্লু বাইর করতে চাই, এ বি অংশের কাজকে যদি আমি W1 দেই, তাহলে সেই W1টা কতখানি হবে ভালো করে খেয়াল করো। আমি যদি এইখান থেকে একটা লম্ব আঁকি, এখান থেকে একটা লম্ব আঁকি, তাহলে এই গোটা লম্বের এই এরিয়াটা হবে আমার W1, ভালো করে খেয়াল করো। তাহলে এই এরিয়াটা আমার এই ট্রাপিজিয়ামের মধ্যে, মানে এই যে এই ট্রাপিজিয়ামের মধ্যে যে এরিয়াটা, সেই এরিয়াটা হবে আমার W1। এবং এই যে তার পাশের যে এরিয়াটা, এই এরিয়াটা, এটাকে আমরা উল্টা দিক দিয়ে আঁকাই, এই এরিয়াটা হবে পাশেরটার ক্ষেত্রফল, পাশেরটার কাজ। এখন একটা জিনিস খেয়াল করবা, আমি তোমাদেরকে কাজের সাথে সম্পর্ক ভলিউমের এটা স্পষ্ট করে বুঝাই দিছিলাম। তার মানে এই দেখো ভলিউম বাড়ছে, এই দেখো ভলিউম বাড়ছে, তাহলে ভলিউম বাড়লে কাজের সাইনগুলো হয় প্লাস, সাইনগুলো হয় প্লাস। যদি ভলিউম কমে সাইনগুলো হয়ে যায় মাইনাস। তার মানে বিষয়টা কি? তার মানে বিষয় হচ্ছে এই ধাপে দেখো, আমি যদি এই ধাপের কাজ বাইর করতে চাই, তাহলে আমরা একটু আলাদা একটা কালি নেই। তাহলে আমরা কি করব? আমরা এইখান থেকে এই পর্যন্ত ক্ষেত্রফলটা, এই ধাপের কাজ পাবো। তাহলে এটা ছিল W1, এটা ছিল W2, এই গোড়াটা হলো W3। ঠিক আছে, আমরা যদি এই এরিয়াটা চিন্তা করি, দেখো ভলিউম কমছে, তাই আমার W3 এটা চিহ্নটা কেমন হবে? নেগেটিভ। তারপরে আমি যদি এই এরিয়াটা চিন্তা করি, এই এরিয়াটা খেয়াল করো, এটাতেও ভলিউম কমতেছে, এটাকে যদি আমি W4 দেই, তাহলে এই দেখো আমার W4 এটার এরিয়া চিহ্ন হবে মাইনাস। তার মানে আমি যদি মোট W বাইর করতে চাই, তাহলে আমার কাজ কি হবে? এই কাজ, এই কাজ, এই কাজ, এই কাজ, 4টা সমষ্টি। তো W1 আর W2 এই দুইটা প্লাস, W3 W4 এই দুইটা মাইনাস। তাহলে আমি কৃতকাজ বাইর করে ফেলতে পারবো। এইটুকুটা তোমরা যারা যারা বুঝতে পারোনি একটু কমেন্ট করো, আর বুঝতে পারলেও কমেন্ট করো। ঠিক আছে, কৃতকাজ কিন্তু ভাইয়া অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশনে হঠাৎ করে টানটা কে দেবে? হঠাৎ করে টানটা দেবে গ্যাস, হঠাৎ করে টানটা দিবে ওই গ্যাসের মধ্যে তাপমাত্রা। ঠিক আছে, টানটা দিবে কি? টানটা দিবে হচ্ছে এই যে প্রথমে কিন্তু আমি অ্যাডিয়াবেটিক কখনোই ঘটাতে পারবো না, এর মধ্যে তো আগুন ধরাই দিয়েছে। আগুনটা আছে কোথায়? গর্ব ভালো করে খেয়াল করো, আগুনটা আছে এই পিস্টনের মধ্যে। এই যে এই জায়গায় গ্যাস আছে, এই গ্যাসের মধ্যে আগুন ধরে আছে, টানটা দিবেই গ্যাস, গ্যাসটাই ফু করে এক্সপ্যান্ড হয়ে যাবে, ভিতরটা ঠান্ডা হয়ে যাবে তখন। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? হ্যাঁ, সবাই ক্লিয়ার? তাহলে ক্লিয়ার হলে ভেরি গুড। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের কমেন্ট দেখেই বুঝলাম। তাহলে বিষয়টা কি হলো দেখো, এই W1 W2 W4 W5 যখন এই মাইনাস চিহ্নগুলো দিলাম, এই হিসাবটা কিন্তু এরিয়ার হিসাব। তোমরা ভালো করে মনে রাখো, এরিয়ার হিসাব। তোমরা অনেক সময় একটা সমস্যা করো, কি সমস্যা জানো? তো এইটা অঙ্কে করতে গেলে অনেক সময় তোমরা প্লাস মাইনাসের একটা সমস্যা করে ফেলো। তাই আমার একটা টেকনিক আছে, যেন তোমাদের অঙ্ক কখনো ভুল না যায়। টেকনিকটা খেয়াল করো, তুমি সূত্র ইউজ করবা এটা, ঠিক আছে? কিন্তু W1 W2 W3 W4 একটার মান তোমার নেগেটিভ আনা যাবে না, তোমার সবগুলোকে তাই একটা করে মডুলাস দিয়ে দাও, মানে এরিয়া। মানে তুমি W3 তুমি এমন সূত্র দিয়ে বাইর করলা, W3 আসলোই মাইনাস, ওকে আবার মাইনাস করছো, তাহলে তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে।
এই কাজ করা যাবে না, কিন্তু এই কনসেপ্টটা এসছে এরিয়া থেকে। মানে আমার টোটাল ডাব্লু আসলে এই ভিতরের এই এরিয়াটা, এই যে এই এরিয়াটা হচ্ছে আমার ডাব্লু, এইটা হচ্ছে আমার ডাব্লু। তাহলে এটা বাইর করতে গেলে আমাকে এই 4টা জিনিস করা লাগে, W1 W2 যোগ করে W3 আর W4 বিয়োগ করা লাগে, ঠিক আছে। এখানে প্রত্যেকটাই মানটা প্লাস হবে। এই জায়গাটা আবারও বলতেছি, W1 W2 W3 W4 তোমরা যখন বাইর করবো তখন এদের মানটা কিন্তু প্লাস করতে হবে, ঠিক আছে, মডুলাস মান নিতে হবে, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমরা এখন একটু মানটাও দেখি, ঠিক আছে, মান তো আমাদের লাগবে, খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা মানটা একটু বাইর করার চেষ্টা করি। দেখো W1 এটা হচ্ছে সমষ্টি প্রক্রিয়াকৃত কাজ। তাহলে সমষ্টি প্রক্রিয়াকৃত কাজের ইকুয়েশন তোমরা সবাই জানো। সমষ্টি প্রক্রিয়াকৃত কাজের ইকুয়েশন হচ্ছে nRT ln V2 by V1 ln V2 by V1। এটা হচ্ছে সমষ্টি প্রক্রিয়াকৃত কাজের ইকুয়েশন, এটা তোমরা জানো, খুব সহজে বসাই দিলা। এবার আসি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজের ইকুয়েশন কত। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজের ইকুয়েশন হচ্ছে এন ডিডাব্লিউ, তাহলে এন সি। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজের ইকুয়েশনটা ছিল কত ছিল ইকুয়েশন? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজের ইকুয়েশন এন, এনের পর কি লিখবো? সিপি লিখবো না সিবি লিখবো? সিপি লিখবো নাকি সিবি লিখবো বলো দেখি। এখানে সিপি হবে নাকি সিভি হবে? তাড়াতাড়ি বলো। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজের ইকুয়েশনে এনসিবিডিটি নাকি এনসিপিডিটি? এনসিবিডিটি নাকি এনসিপিডিটি? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এনসিপিডিটি নাকি এনসিবিডিটি? টোটাল এন্ট্রপির পরিবর্তন অবশ্যই শূন্য হতে হবে, নাহলে এটা স্টেট ফাংশন হবে না। এটাও তোমাদের 2021 সালের অ্যাসাইনমেন্টের কোশ্চেন। সিভি, ফ্যান্টাস্টিক। তাহলে তোমরা পারছো, এখানে হবে এনসিভিডিটি। তাহলে এনসিভি, আর আমি চিহ্ন কিভাবে ঠিক করতে বলছিলাম, আমরা জানি ডাব্লুটা হয় প্লাস, মানে আমরা অলওয়েজ প্লাস ঠিক করব। তাহলে কি করব দেখো, T1 থেকে T2 বাদ দেবো, কারণ T1 বড়। তাহলে এটা কি হবে? T1 মাইনাস T2। এবার দেখো W3 হবে এন আর টি, এখানে ছিল 1, এখানে হবে 2 ln 3 4 V4 বাই V3। W4 এটা হবে তখন NCV T2 মাইনাস T1। তোমরা যদি, এটা হচ্ছে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে, এটা হচ্ছে আইডিয়াল কেসে। তো আইডিয়াল কেসে খুব মজার কথা, একটা জিনিস খেয়াল করো, আইডিয়াল কেসে এইটা এবং এইটুকুটা সমান, এটা আর এটা উল্টা, এটা কেটে যায়। তার মানে আইডিয়াল কেসে, ভালো করে খেয়াল করো, আইডিয়াল কেসে, ইন আইডিয়াল কেস, আবারও বলছি আইডিয়াল কেসে, যদি আইডিয়াল কেস হয়, আইডিয়াল কেসে এটা এবং এটা কেটে যায়, তাহলে ডাব্লু হয় মডুলাস W1 মাইনাস মডুলাস W3, ঠিক আছে। শুধু এইটা এবং এইটা করলে আমরা ডাব্লু পেয়ে যাই। এটা ভেরি ইম্পর্টেন্ট, এই জিনিসটা মনে রাখতে হবে। এবার দেখো, এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস আছে, যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আমাদেরকে এই গ্রাফ থেকে কর্মদক্ষতা বের করা। আমার যেটা মনে হয় তোমাদের কাছে বইটা এই কোশ্চেনটাই আসতে পারে। গ্রাফ থেকে আমাকে কর্মদক্ষতা বের করতে হবে, কর্মদক্ষতা। তাহলে যে কোনো সময়ের জন্য তোমাদেরকে আমি বলেছি কিন্তু অলরেডি, যে কর্মদক্ষতা মানেই হচ্ছে আউটপুট বাই ইনপুট, ঠিক আছে। তাহলে আউটপুট বাই ইনপুট, আউটপুট মানে কি? একটা ইঞ্জিন দিয়ে কত দ্রুত গাড়ি চলতেছে। তাহলে কত দ্রুত গাড়ি চলতেছে এটা আমরা কেমন করে পাই? এটা পাই আমরা ডাব্লিউ থেকে। কেমন করে পাই? ডাব্লিউ থেকে। তাহলে ডাব্লিউ এটা হচ্ছে আমার আউটপুট। তাহলে ডাব্লিউ মানে কি? এই গোটা এরিয়াটা, এটা কিন্তু বের করতে পারলাম। আর আই মানে কি? আই মানে হচ্ছে Q1। আই মানে কি? Q1 ইনপুট কি? এইখানে কি পরিমাণ শক্তি যাচ্ছে। এখন মজার একটা জিনিস দেখো, আমার ইনপুট, এই যে ইনপুটের প্রথম ধাপ, এটা কিন্তু সমষ্ণ প্রক্রিয়া। ভালো করে খেয়াল করো, এই প্রক্রিয়াটা কি প্রক্রিয়া? সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়ায় আমরা কিন্তু জানি যে ডিইউ এর মান হয় 0। তাহলে ডিইউ যদি 0 হয়, তখন আমরা কি করতে পারি? আমরা ডিকিউ সমান ডিডাব্লিউ বলতে পারি। আর ডিডাব্লিউ মানে কি? এরিয়া না? তার মানে এই যে ডিকিউ, এটাও কিন্তু এরিয়া।
তাহলে এটা হচ্ছে নেট এরিয়া, এটা হচ্ছে ফার্স্ট এরিয়া। একটা হচ্ছে নেট এরিয়া আর একটা হচ্ছে ফার্স্ট এরিয়া। আমি অনেক জায়গায় এই কোশ্চেন আসতে দেখেছি এবং তোমরা মোস্ট অফ দ্য কেসেসে এই কোশ্চেনটা অনেক বেশি ভুল করো। ঠিক আছে, তোমার প্রথম যে ধাপটা, যেই ধাপে তুমি শক্তি দিচ্ছ ওটাই কেবলমাত্র তোমার ইনপুট হবে, ওটাই কেবলমাত্র তোমার ইনপুট হবে। তার মানে কি? তার মানেটা হচ্ছে এই যে W1, এই W1টা হচ্ছে তোমার ইনপুট। ভালো করে খেও, এই W1টা হচ্ছে তোমার ইনপুট, আর এই যে টোটাল W, এই টোটাল যে W, এইটা কিন্তু তোমার আউটপুট। ভালো করে খেয়াল করো, এটাই কিন্তু আউটপুট। তার মানে এই সূত্রটা কিন্তু আমরা লিখতেই পারি যে ইটা মানে হচ্ছে W1 ডিভাইডেড, সরি, ইটা মানে হচ্ছে W ডিভাইডেড বাই W1। এটা লিখলেও কোনো সমস্যা নাই, এটাও 100% কারেক্ট একটা সূত্র। ইটা সমান W ডিভাইডেড বাই W1। আমরা চাইলে এটাও কিন্তু লিখতে পারি, এটা লেখার অধিকার আমাদের আছে, কোনো প্রবলেম এখানে নাই। তোমরা তাড়াতাড়ি আমাকে জানাও যে তোমরা এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা বা লেখা দেখতে পাচ্ছ কিনা। তোমাদের কমেন্টগুলো কেন জানি আমার কাছে আসছে না। তোমরা কি বুঝতেছো না, না কি দেখতে পাচ্ছ না সেটা তো বুঝলাম না। তাহলে দেখো, এখান থেকে আমাদের মেন বিষয়টা হচ্ছে আমরা এখান থেকে কি দেখতে পেলাম। এখান থেকে দেখতে পেলাম যে এই যে আমার গ্রাফটা আছে, আমি একটু মুছি জিনিসটা দিয়ে একটু ছোট্ট করে তোমাদেরকে বলি। তাহলে আমাদের মোদ্দা কথা হচ্ছে এরকম যে আমার যে গ্রাফ থাকবে, গ্রাফটা নট নেসেসারি এরকম আকৃতিরই হতে হবে, বাট বিষয়টা হচ্ছে এই যে প্রথম ধাপে, এই যে প্রথম ধাপের শুধুমাত্র প্রথম ধাপেই একটা ইঞ্জিন শক্তি গ্রহণ করে, মানে একটা ইঞ্জিনকে আমরা যা ইনপুট দেওয়ার তা এখানেই দিয়ে দিই। তার মানে এই যে এরিয়াটা হবে, এই এরিয়াটাই তার ইনপুট হবে, এটাই তার ইনপুট হবে। এই জিনিসটা তোমাদের মাথার মধ্যে ঢুকাইতে হবে। আর একটা ইঞ্জিন থেকে আমি যে আউটপুট পাই সেটা হচ্ছে তার এই মাঝখানের ক্ষেত্রফল W। এই জিনিসটা মাথার মধ্যে ঢুকাইতে হবে। তাহলে W1 হচ্ছে গোটাটা আর W হচ্ছে মাঝখানের আউটপুটটা, যেইটুকুটা আমি কৃতকাজ পেলাম। এই জায়গাটা মাথার মধ্যে ঢুকালে তোমরা আশা করি অঙ্ক ভুল করবে না। ঠিক আছে, কারণ অঙ্ক সব এখান থেকে আসে। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা গ্রাফ ট্রান্সফরমেশন দেখব, তারপরে আমরা অঙ্ক করব। না, আমরা আগে অঙ্ক করে নিই। একটা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের অঙ্ক এখান থেকে অবশ্যই করতে হয় কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। ঠিক আছে, তো রেডি, আমরা কোশ্চেনটা করি। এই অঙ্কটা 3 থেকে 4 বার এসছে। ঠিক আছে, এই অঙ্কটা বইটা অনেকবার এসছে। প্রসারণের অনুপাত 1:6 হলে চূড়ান্ত তাপমাত্রা ও কর্মদক্ষতা কত? চূড়ান্ত তাপমাত্রা এবং কর্মদক্ষতা কত? আমি তো দেখতে পাচ্ছি, তোমরা কেন ইন্টারাপ্ট বলতেছো? এই লেখা দেখা কথা শুনতে পাচ্ছ নাকি বলো? কথা শুনতে পাচ্ছ নাকি বলো? তোমরা আটকে যাচ্ছে বলছো, আমি তো দেখতে পাচ্ছি আবার।
প্রতি ধাপে সংকোচন কিছুক্ষণ পর পর ইন্টারাপ্টেড দেখাচ্ছিল। আমার এখানে আমার মোবাইলে কিন্তু ইন্টারনেট বাজছে না, তাহলে বিষয়টা কি? এরকম তো হওয়ার কথা না বিষয়টা। আচ্ছা, এখন ঠিক থাকলে আমরা এই অঙ্কটা করি। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। মানে এই অঙ্কটা আমাদের কার্নো ইঞ্জিনের কনসেপ্টটা ক্লিয়ার করতে খুব বেশি গুরুত্বপূর্ণ। একটি কার্নো ইঞ্জিনের, আস্তে করে আমরা বুঝি, দেখো, একটি কার্নো ইঞ্জিনের প্রাথমিক তাপমাত্রা 227 ডিগ্রি সেলসিয়াস। প্রতি ধাপে সংকোচন বা প্রসারণের অনুপাত 1:6। মানে হচ্ছে খুব সোজা কথা, মানে কোনো ধাপে যদি সংকোচিত হয় তাহলে তার ভলিউম তার আদি ভলিউমের 1/6 ভাগ হয়ে যায়। ওই ধাপটাতে যদি সে প্রসারিত হয় তাহলে তার আয়তন আদি আয়তনে 6 গুণ বেড়ে যায়। আমি খুব সহজ করে আমার ইনজেকশনটা কোথায় তোমাদেরকে ইনজেকশন মেরে জিনিসটা বুঝাই, তাহলে তোমরা বুঝতে পারবা। দেখো, এটা সিরিঞ্জ। ধরো সে যদি ধরো এখানে 1 মিলিলিটারে আছে, যদি সে প্রসারণ হয়, সেটা সমষ্ণ হোক রুদ্ধতাপ হোক, ডাজেন্ট ম্যাটার অ্যাট অল, প্রসারণ হলে 1 মিলিলিটার থেকে 6 মিলিলিটার হয়ে যাবে, এতখানি প্রসারণ হয়। আবার ধরো এখন সে 6 মিলিলিটারে আছে, যদি সংকোচন হয় সেটা অ্যাডিয়াবেটিকে হোক বা সমষ্ণতে হোক, সেটা 6 থেকে 10-এ 1 হয়ে যাবে। মানে আদি এবং শেষ ভলিউমের রেশিওটা হবে 1:6। এটা হচ্ছে মেন অঙ্ক, ঠিক আছে। এই জায়গাটা তোমাকে গ্রাফের সাথে মিলাইতে হবে। এই কথাটা তোমরা বুঝতে পারলা কিনা সেটা হচ্ছে আসল কথা। কেন মাঝে মাঝে আটকাচ্ছে বিষয়টা দেখতে হবে, দাঁড়াও দেখবো বিষয়টা। তাহলে এই যে V1 আর V2-র যে অনুপাতটা, ঠিক আছে, তাহলে আমি এই অঙ্কটা একটু করে দিই। এই অঙ্কটা আমি করে দিলে তোমাদের বেসিকটা ক্লিয়ার হবে। তাহলে একটি কার্নো ইঞ্জিনের প্রাথমিক তাপমাত্রা 227 ডিগ্রি সেলসিয়াস, প্রতি ধাপে সংকোচন বা প্রসারণের অনুপাত 1:6 হলে চূড়ান্ত তাপমাত্রা ও কর্মদক্ষতা কত? ভেরি ইজি। তাহলে তোমাকে প্রথমে যে জিনিসটা দেখতে হবে, এই 1:6 দিয়ে আমরা কি বুঝতেছি, ঠিক আছে। দেখো, অঙ্কটা আমাকে এই জায়গার মধ্যে আমি করে দেবো, কারণ বইটা তো জায়গা কম থাকে, এবং সেই জন্যই দেখো 3 ইঞ্চি ভাগ করার জন্য আমি বোর্ডটাকে এরকম স্টাইলে করে নিয়েছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে দেখো, এই 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 তাহলে এখানে যে বিষয়টা বুঝাইছে প্রসারণ হয়, তাহলে ধরো এটা যদি V1 হয়, এইখানে যদি যে V2 হয়, তাহলে প্রসারণ হচ্ছে, তার মানে হয়, তাহলে এটা যদি V2 হয়, এটা যদি V3 হয়, তাহলে V3/V2 এটাও হবে 6, V3/V2 এটাও হবে 6। আবার এখানে দেখো, এটা তো V4, কিন্তু এটা তো সংকোচন, তাহলে যদি V4 আর V3 তুমি হিসাব করো, V4/V3, তখন এটা হয়ে যাবে 1/6। ঠিক তেমনই করে তুমি যদি V1/V4, V1/V4 হিসাব করো, এটাও হয়ে যাবে 1/6। তো এই যে কোনো একটাকে নিয়ে অঙ্ক করলে আমাদের অঙ্ক আসলে হয়ে যাবে। ও, বুঝতে পেরেছি। আজকে মোবাইলে এরোপ্লেন মোড মনে হয় অন করা হয়নি, এই জন্যই তোমাদের এত সমস্যা হচ্ছে। সেটা আমার দোষ না, ঠিক আছে, যার দোষ তোমরা তার সাথে বুঝে নিবা বিষয়টা। আমার কিন্তু বিন্দু মাত্র দোষ নাই। এখন কেউ যদি পরীক্ষায় পাশ করে আসলে বেশি আনন্দে তোমাদের কষ্ট দেওয়ার জন্য এরোপ্লেন মোড অন করতে ভুলে যায়, অফ করতে ভুলে যায়, অন করতে, আমার দোষ কিন্তু এখানে বিন্দু মাত্র না, ঠিক আছে, বিন্দু মাত্র দোষ আমার নাই, ঠিক আছে। এখন ফোনটা কেটে দাও। না না, লাইভ তো চলতেছে। এই আবার আটকে গেছে নাকি? আর যদি মানে এই হচ্ছে ঘটনা, বুঝলে, আজকের ঘটনাটা হচ্ছে এটা, এইভাবে করে ইন্টারাপশনের কারণটা হচ্ছে এটা। মানে না, আর তো কল আসেনি। কল আসলে ওখানে দাঁড়িয়ে থাকে কল কাটে। হ্যাঁ হ্যাঁ, তোমাদের ভাবির সাথে এটা বুঝে নিতে হবে, ঠিক আছে। সে কেন মোবাইলে, মানে
তার রেজাল্ট দিয়েছে ভেরি গুড, সেজন্য মোবাইলে মেলা ফোন আসবে, এটা কমন সেন্স। সেখানে সে এরোপ্লেন মোড অন করলো না কিসের জন্য, তাই না? এটা তোমাদের এত কষ্টের এটাই কারণ। তা নাইলে কেন লাইভ ইন্টারাপ্টেড হবে? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবো। কই কই কই, এই তো এই অঙ্কটা এখন আমরা খুব সুন্দর করে করব। এখন তোমরা বুঝতে পারছো কিনা দেখো, এই অঙ্কটা বুঝাইতে তোমাদের 3 থেকে 4 মিনিট লাগবে আমার, নো টেনশন। এই তাড়াতাড়ি কমেন্ট করো যে এখন ইন্টারাপ্টেড আছে না ঠিক আছে, তাড়াতাড়ি বলো। আবার মোবাইলে কে ফোন, আবার কে ফোন দেয় মোবাইলে বুঝতে পারতেছি না। তাহলে তোমরা ক্লিয়ার? তাহলে আমি অঙ্কটা শুরু করি। দেখো আবার এই অঙ্কটা বুঝতে হবে, ঠিক আছে? অনেকের এই অঙ্ক বুঝতে 2 বছর লেগে যায়, এই অঙ্ক বুঝতে টাইম লাগানো যাবে না। একটি কার্নো ইঞ্জিনের প্রাথমিক তাপমাত্রা এত, প্রতি ধাপে সংকোচন প্রসারণ চূড়ান্ত তাপমাত্রা কত? ভেরি ইজি। তাহলে দেখো এই অনুপাত যদি আমরা পেয়ে যাই, এখানে আমাদের যে জিনিসটা দেওয়া আছে এটাকে যদি আমরা T1 চিন্তা করি, তাহলে সেটাকে কেলভিনে যদি চিন্তা করি, তাহলে এর সাথে 273 আমাদের যোগ করতে হবে। তাহলে 227 প্লাস 273, এটা করলে আমরা কত পাই? 500 কেলভিন পেয়ে যাব। এটা করলে আমরা কত পাবো? 500 কেলভিন পেয়ে যাব। তাহলে আমাদের T1 এটা দাঁড়াইলো কত? এটা দাঁড়াইলো 500 কেলভিন। এবার দেখো আমি T1 জানি, আমি যদি T1 জেনে থাকি, আমার চূড়ান্ত তাপমাত্রাটা T2, তাহলে যদি আমি এই ধাপ নিয়ে কাজ করি তাহলে আমার T2-র এখানে অস্তিত্ব আছে, এখানে T1 থাকে, এখানে T2 থাকে, ভ্যারিয়েবলকে টিভি, তাহলে জাস্ট আমি চোখ বন্ধ করে বিষয়টা বোঝো, আমার T1 আছে, আমার মেলাগুলা রেশিও আছে, আমি এই রেশিওটা হাতে করে নিব, কোনো সমস্যা নাই। বিষয়টা বুঝছো কি? আমি জাস্ট এই রেশিওটা হাতে করে নিব, আর কিন্তু কোনো বিষয় নাই, ঠিক আছে? তো একটা কাজ করবো আমরা, এটাকে সব সুন্দর রাখার জন্য এটাকে লিখে দেবো T2, এটাকে লিখে দেবো T3, তাহলে আমাদের জিনিসটা ভালো দেখাবে, তাহলে আমাদের অঙ্কটা লিখতে সুবিধা হবে। তাহলে আমরা এই ধাপের মধ্যে যদি ইকুয়েশনটা লিখি, খেয়াল করো, আমরা লিখব T2 V2 গামা -1, T3 V3 গামা -1। তাহলে আমার বার করা দরকার T3, তাহলে আমার T3 হবে কত? T3 হবে T2 ইন্টু V2 বাই V3 গামা -1। তাহলে T2 এর মান হচ্ছে 500, V2 বাই V3-র মান হচ্ছে, দেখো V3 বাই V2 হচ্ছে 6, তাহলে 2/3 হবে 1/6, আর গামা -1 মানে না দেওয়া থাকলে আমরা এটা ধরি। তাহলে এটা ক্যালকুলেটারে বসাই দিলেই আমাদের উত্তর শেষ। তোমরা একটু ক্যালকুলেটারে চেপে আমাকে উত্তরটা বলো তাড়াতাড়ি, আমি দেখি পারো কিনা। তোমরা তাড়াতাড়ি উত্তরটা বলে দাও, এই উত্তরটা বলা হলে আমাদের কনসেপ্টটা একবারে ক্লিয়ার হয়ে যাবে। তাড়াতাড়ি এই উত্তরটা আমাদেরকে বলে দাও। এটা কিন্তু বইটার কোশ্চেন, ঠিক আছে? বইটা অনেকবার এসছে এই কোশ্চেনটা, মোটামুটি 3-4 বার চলে এসেছে। এই উত্তর দাও, উত্তর দাও। তাহলে কত আসে? তাপমাত্রা কত হয়? তোমরা তো অনেকে বুঝতেই পারছো যে তাপমাত্রাটা অবশ্যই কমবে, তাপমাত্রা কিন্তু অবশ্যই কমতে হবে, তাপমাত্রা না কমার কোনো স্কোপ নাই, ঠিক আছে? কত আসছে তাপমাত্রা তাড়াতাড়ি বলো। হ্যাঁ, 244.17 কেলভিন। তাহলে আমরা তাপমাত্রা কত পেলাম? 244.17 কেলভিন। এটা হবে আমার চূড়ান্ত তাপমাত্রা। আর চূড়ান্ত তাপমাত্রা যদি পেয়ে যাই, তাহলে আমার কর্মদক্ষতা বের করা আরও সোজা। দেখো 1 - T2/T1 মানে ছোট বাই বড়, ফিলিংস কি বলে? ছোট বাই বড়। তাহলে এটা হচ্ছে আমার কর্মদক্ষতা হবে, ঠিক আছে? তাহলে কর্মদক্ষতা যদি আমরা বাইর করি 1 - অ্যান্সার বাই 5, তাহলে আমরা পেলাম 51.16%। 51.16%, এটা আমাদের কর্মদক্ষতা। তাহলে আমরা খুব সহজে আমাদের কর্মদক্ষতা বাইর করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা কিন্তু উত্তর পেয়ে গেছি। এবার তাহলে আমরা এই অঙ্কটা ক্লিয়ার। এই অঙ্কটা ক্লিয়ার হওয়া মানে এই অঙ্কটা কিন্তু অলরেডি 7 থেকে 8 বার বোর্ড কোশ্চেন এসছে, ঠিক আছে? সব বোর্ড মিলায়ে এই কোশ্চেনটা 7 থেকে 8 বার বোর্ড কোশ্চেন এসছে। এইচএসসি পরীক্ষায় 7 থেকে 8 বার এই কোশ্চেনটা এসছে। তাহলে এই জায়গাটায় কারো যদি কোনো সন্দেহ থাকে প্লিজ ক্লিয়ার হয়ে নিবে আমার কাছ থেকে। এবার আমরা চলে আসি একটা জিনিসে, সেটা হচ্ছে গ্রাফ ট্রান্সফরমেশন দিয়েই তোমাদের ক্লাস আমি শেষ করে দেব। গ্রাফ ট্রান্সফরমেশন, গ্রাফ চেঞ্জিং,
তো এই পার্টটা আমরা করব কেবলমাত্র আইডিয়াল গ্যাসের জন্য, রিয়েল গ্যাসের জন্য এটা আমরা পারবো না, এটা কেবলমাত্র আইডিয়াল গ্যাসের জন্য। ঠিক আছে, তাহলে আইডিয়াল গ্যাসে ধরো আমি তোমাকে বলে দিলাম যে ভাইয়ারা এটা হচ্ছে একটা পিভি গ্রাফ, এটা হচ্ছে একটা পি, এটা একটা ভি গ্রাফ। ভালো করে বোঝো, এটা একটা পিভি গ্রাফ যদি তোমাদেরকে বলে দিই। আচ্ছা তোমরা কেমন করে বুঝবা যে আমি যদি তোমাকে দুইটা গ্রাফ দিই আইডিয়াল কেসে, কোনটা আইসোথার্মাল কোনটা অ্যাডিয়াবেটিক? এই দুইটার মধ্যে ধরো এটা 1 দিলাম, এটা 2 দিলাম, ঠিক আছে, তাহলে তোমরা বলো তো অ্যাডিয়াবেটিক কোনটা, অ্যাডিয়াবেটিক কোনটা? এ নাম্বার অপশনে 1, বি নাম্বার অপশনে 2, অ্যাডিয়াবেটিক কোনটা এই দুইটার মধ্যে? অ্যাডিয়াবেটিক কোনটা এই দুইটার মধ্যে? অ্যাডিয়াবেটিক কোনটা? তাড়াতাড়ি বলো তোমরা, অ্যাডিয়াবেটিক কোনটা এই দুইটার মধ্যে? যেটা বেশি খাড়া সেটা অ্যাডিয়াবেটিক। ফ্যান্টাস্টিক। এখন বলো কোনটা বেশি খাড়া 1 আর 2 এর মধ্যে? 1 আর 2 এর মধ্যে কোনটা? হ্যাঁ 1। ভেরি গুড, তাহলে তোমরা সবাই উত্তর দিয়ে দিয়েছো 1। তো এটা আমরা কেমন করে পাই দেখো, এটা ছোট্ট করে খ নাম্বারে তোমাদের প্রুফ আসতে পারে। কেমন করে পাই দেখো, পি এবং ভি মানে যদি ওয়াই আর এক্স এর গ্রাফ হয় তাহলে ডিওয়াই বাই ডিএক্সকে আমরা ঢাল বলি, ঠিক তেমনই করে পি আর ভি এর গ্রাফে ডিপি বাই ডিভিকে আমরা ঢাল বলি। ঠিক আছে, তাহলে নর্মাল সমষ্ণ প্রক্রিয়ার জন্য ঢাল কিন্তু ডিপি বাই ডিভি, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এখন যদি আমরা রুদ্ধতাপ প্রক্রিয়ার জন্য করি তাহলে দেখো রুদ্ধতাপ প্রক্রিয়ায় পিভি গামা সমান কনস্ট্যান্ট, তাই না? এটাকে যদি আমি এখন অন্তরীকরণ করি, কার সাপেক্ষে অন্তরীকরণ করব? ভি এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে একবার পি রেখে দিব, পি বাইরে রেখে গামাটা সামনে আসবে, পাওয়ারের মান 1 কমবে, ডিভি, ঠিক আছে। আর আরেকবার কি হবে, এই ভি টু দি পাওয়ার গামা বের হয়ে আসবে, আর এই ডিপি বাই ডিভি এদিকে হয়ে যাবে 0। জাস্ট ইউভি করলাম, ভালো করে খেয়াল করো। আরেকবার একটু দেখাই দিই, এই পিটাকে প্রথমে ধ্রুবক রাখলাম, ভি এর সাপেক্ষে ভি টু দি পাওয়ার গামার ডিফারেন্সিয়েশন হচ্ছে, পাওয়ারটা সামনে আসে, পাওয়ারের মান 1 কমে, পাওয়ারটা সামনে আসে, পাওয়ারের মান 1 কমে, এটা পাইলাম। তারপর এবার কি করলাম, ভি টু দি পাওয়ার গামাকে সামনে রাখলাম, ডিপি বাই ডিভি। তাহলে আমার দরকার হচ্ছে ডিপি বাই ডিভি। তাহলে ডিপি বাই ডিভি করলে কি হয়, একটা মাইনাস আসে, কিন্তু ভালো করে বোঝো, একটা মাইনাস আসছে, আর হচ্ছে মাইনাস এই জিনিসটাকে এটা দিয়ে ভাগ। তাহলে এইটাকে যদি এটা দিয়ে আমরা ভাগ করি তাহলে ভালো করে খেয়াল করো জিনিসটা কেমন দাঁড়ায়। কই 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 কেমন করে ভাগ করে? আচ্ছা দেখো, তাহলে আমাদের এইখান থেকে এই ডিপি বাই ডিভি এর মানটা যদি আমরা বাই করতে চাই তাহলে এটা এদিকে গেলে আসবে পি গামা ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ডিভাইডেড বাই ভি টু দি পাওয়ার গামা। তাহলে এটা কেটে গেলে সুন্দর করে দেখো মাইনাস গামা পি বাই ভি এটা থাকে। আর আমরা যদি এইটাকে ডিফারেন্সিয়েশন করি পিভি সমান কনস্ট্যান্ট, তাহলে অবশ্যই ডিপি বাই ডিভি এর মান পাওয়া যায় হচ্ছে মাইনাস পি বাই ভি। ঠিক আছে, আমি এটা করে দেখাবো। দেখো এটাও আমি একটু করে দেখাই দিই ঘট করে। পি রাখলাম, ভি এর ডিফারেন্সিয়েশন 1 প্লাস ভি রাখলাম ডিপি বাই ডিভি সমান 0, তাহলে ডিপি বাই ডিভি সমান মাইনাস পি বাই ভি। তাহলে এইটা হচ্ছে তোমার সমষ্ণ প্রক্রিয়ার ঢাল, এটা হচ্ছে আইসোথার্মালের ঢাল, এটা হচ্ছে অ্যাডিয়াবেটিকের ঢাল। তো তুমি দেখতেই পাচ্ছ এখানে একটা গামা আছে, তার মানে অ্যাডিয়াবেটিক প্রক্রিয়ার ঢাল সমষ্ণ প্রক্রিয়ার ঢালের থেকে গামা গুণ খাড়া। এখান থেকে আমরা বলবো যে এটা অ্যাডিয়াবেটিক প্রসেস। তো এটা বলা আমাদের কোনো উদ্দেশ্যই ছিল না, আমাদের মেন উদ্দেশ্যটা হচ্ছে এই জায়গায়। ভালো করে খেয়াল করো, আমি তোমাদেরকে বললাম যে এই একটা গ্রাফ, এটা একটা পিভি গ্রাফ, ঠিক আছে, পিভি গ্রাফ দিলাম, তোমাকে বললাম এই গ্রাফটার টিভি গ্রাফ আঁকো, এই গ্রাফের পিভি গ্রাফ থেকে টিভি গ্রাফ আঁকো। ঠিক আছে, দেখো কত সহজ। এই গ্রাফটার পিভি থেকে টিভি গ্রাফ, তাহলে তোমাদেরকে একটা কাজ করি, আমি অপশান দেই 3টা, তোমরা আমাকে চুজ করে দাও, এটা এ নাম্বার অপশান, এটা বি নাম্বার অপশান, এটা সি নাম্বার অপশান। ঠিক আছে, এ বি সি কোনটা, এই গ্রাফটা টিভি গ্রাফ কোনটা, দেখি তোমরা ফিল করে উত্তর দিতে পারো কিনা। বেসিক ঠিক থাকলে গ্রাফ চেঞ্জ কোনো বিষয়ই না, আসলে বেসিক ঠিক থাকলে গ্রাফ চেঞ্জ কোনো বিষয়ই না। তাড়াতাড়ি উত্তর দাও, এ বি সি এর মধ্যে ওই গ্রাফটার পিভি গ্রাফ আসলে কোনটা?
লুৎফর রহমান তুমি বলছো বি, তারপর তনিমা বলছো বি। বাহ, তাহলে তোমরা সবাই উত্তর দিতে পেরে গেছো। সাবিনা ইয়াসমিন বলছো বি। ইয়েস, তার মানে এটার অ্যান্সার হচ্ছে বি। খুবই সহজ। দেখো পিভি গ্রাফ এই আকৃতির, মানে আমরা ধরেই নেই এটা হচ্ছে আইসোথার্মাল গ্রাফ আগেরটার সাথে তুলনা করলে। তাহলে আইসোথার্মাল গ্রাফ মানে টেম্পারেচার কনস্ট্যান্ট, তার মানে তার ভলিউম বাড়ুক বা কমুক তার টেম্পারেচার একটাই থাকবে। খেয়াল করো, টেম্পারেচার একটাই থাকবে। তাহলে এই হলো তার টেম্পারেচারের সাথে একটাই, তার মানে এটা হচ্ছে অ্যান্সার। বিষয়টা কিন্তু খুবই সিম্পল, এত কঠিন কোনো জিনিসই না। তারপরে ধরো এই যে আমরা যদি এই গ্রাফটা আঁকি, আমরা একটা জিনিস খেয়াল করি। ধরো এটা তো কার্নো চক্রের পিভি গ্রাফ, তাই না? তোমরা এখন এটা যদি পিভি গ্রাফ হয় তাহলে তোমাদেরকে বলতে হবে যে এটার ভিটি গ্রাফ কেমন, এটার ভিটি গ্রাফ কেমন। ঠিক আছে, তাহলে এবার আমি এটাকে এখান থেকে কি গ্রাফ আঁকবো, এটার এখানে ভি দিব, এখানে টেম্পারেচার দিব, এখানে দিলাম ভি, এখানে দিলাম টেম্পারেচার। ঠিক আছে, তোমরা আমাকে বলবা কোন গ্রাফটা ঠিক। এটা এ নাম্বার অপশন, এটা বি নাম্বার অপশন, এটা সি নাম্বার অপশন। ঠিক আছে, তাহলে টিভি গ্রাফ আঁকবো আমরা এইখান থেকে। তাহলে এটার জন্য আবার ধাপ নাম্বার দিতে হয়, নাহলে আবার মিলে না। 1 2 3 4 ধাপ নাম্বার দিতে হবে। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। এবার বলো ABC এর মধ্যে কোনটা উত্তর? ঠিক আছে, এই গ্রাফটা চেঞ্জ হয়ে উত্তর কোনটা? এই বলো, পরেরটার উত্তর দাও। এটার উত্তর দাওনি যে তোমরা কেউ, এটার উত্তর তোমরা কেউ দাওনি। এটার উত্তর সবাই কি দিচ্ছ? এটার উত্তর দিচ্ছ সবাই বি। এটার উত্তর দেখি, আমি ডাইরেক্ট বলতে পারবো না, একটু মিলাইতে হবে আমাকে। খেয়াল করি এটার উত্তর কি। তাহলে দেখো এখানে প্রথমে ভলিউম বাড়তেছে, তাহলে 1 নাম্বার ধাপে ভলিউম বাড়বে, তার মানে এটা হবে না, এটা কাটা। 1 নাম্বার ধাপে ভলিউম বাড়তেছে, আর এখানে কি ছিল? এখানে টি ছিল, এখানে ভি ছিল, টি ছিল, ভি ছিল। তাহলে 1 নাম্বার ধাপে আমার ভলিউম বাড়ছে, টেম্পারেচার সেম আছে। 2 নাম্বার ধাপে ভলিউম বাড়ছে, টেম্পারেচারটা কমছে। ভলিউম একই আছে, টেম্পারেচার কমছে, এটাও উত্তর না। তাহলে এটার মধ্যে এটাও ঠিক না, এটাও ঠিক না, এটাও ঠিক না। এই গ্রাফটার উত্তর হবে নন। উত্তর হচ্ছে নন, একটাও ঠিক না। এই গ্রাফ ট্রান্সফরমেশন একটাও ঠিক না। ভালো করে খেয়াল করো, এটা একটাও ঠিক না। সবাই কিন্তু ভুল উত্তর দিয়েছো, একটাও ঠিক না। অ্যাডিয়াবেটিকের গ্রাফের ভলিউম তো কনস্ট্যান্ট থাকে না, তোমরা কেমন করে এটাকে ঠিক বললা? আমি সঠিকটা এঁকে দিচ্ছি, দেখো এটার কারেক্ট ট্রান্সফরমেশন হবে এরকম। এখানে টি, এখানে ভি। প্রথম ধাপে আমার টেম্পারেচার কনস্ট্যান্ট, ভলিউম বাড়ছে, তাহলে এটা আমার 1 নাম্বার ধাপ। তারপরে আমার ভলিউম বাড়তেছে কিন্তু টেম্পারেচার কমতেছে। খেয়াল করো, ভলিউম বাড়ছে, টেম্পারেচার কমছে। এই ভলিউম বাড়ছে, টেম্পারেচার কমতেছে, ভলিউম বাড়ছে, টেম্পারেচার কমছে। দেখো ভলিউম বাড়ছে, টেম্পারেচার কমতেছে। ঠিক আছে, আমার ভলিউম আর টেম্পারেচারের রিলেশনটা, এবং সে কিন্তু এইভাবে কমতেছে না। আমি যেটাকে স্ট্রেট লাইন দিব, আমি কেমন করে স্ট্রেট লাইন দেবো? আমি এটাকে স্ট্রেট লাইনও দিতে পারি না, আমাকে এটাকে এমনে দিতে হবে। কারণ দেখো সম্পর্কটা হচ্ছে এরকম, T1 V1 গামা -1, তার মানে কি একটা এক্সপোনেনশিয়াল রিলেশন এবং ব্যাকাকৃতির গ্রাফ হবে। তাহলে এইটা হচ্ছে আমার রিলেশন। তারপরেরটা কি? আবার আমার ভলিউমটা কি হচ্ছে? কমতেছে, টেম্পারেচারটা
একই থাকছে, তাহলে টেম্পারেচার একই থাকা মানে আমি একই থাকাইলাম। তারপরটা কি হবে, আমার ভলিউম কমছে আর টেম্পারেচার বাড়তেছে, তার মানে এটা হচ্ছে টিভি গ্রাফ। তোমরা কি দাগাইলা একটু আগে, তোমরা একটু আগে? তোমরা তো কেউ সঠিকটা দাগাইলা না। আচ্ছা ঠিক আছে, আজকের লাস্ট গ্রাফ এটা করে আমি তোমাদেরকে ছেড়ে দেব। এটা তোমাদের 21 সালের অ্যাসাইনমেন্টও দিয়েছে, আমি দেখলাম। এটা হচ্ছে টিএস গ্রাফ, ঠিক আছে? এটা তো পিভি গ্রাফ আছে না, এই পিভি গ্রাফ থেকে বলেছে কার্নো চক্রের জন্য তোমরা টিএস গ্রাফ আঁকো। মানে এখানে টেম্পারেচার, এখানে অ্যানট্রপি, ভেরি ইম্পর্টেন্ট। টেম্পারেচার, এখানে অ্যানট্রপি, টেম্পারেচার এবং অ্যানট্রপি, ঠিক আছে? তো প্রথম যে ধাপটা আছে দেখো, প্রথম ধাপটাতে কিন্তু টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে এবং অ্যানট্রপি বৃদ্ধি পায়। টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে না আইসোথার্মালে, তাহলে আইসোথার্মালে টেম্পারেচার কনস্ট্যান্ট, তাই টেম্পারেচারকে কনস্ট্যান্ট রাখলাম। দ্বিতীয় ধাপে অ্যাডিয়াবেটিকে কি হয়, অ্যাডিয়াবেটিক প্রসেসের এন্ট্রপির পরিবর্তন শূন্য, তাহলে এন্ট্রপির পরিবর্তন শূন্য মানে এন্ট্রপি ফিক্স থাকে। তারপরের প্রসেস আবার এটা, তার মানে পরের প্রসেসে আবার তাপমাত্রা সেম থাকে। তারপরের প্রসেসটা আবার এরকম মানে কি অ্যাডিয়াবেটিক প্রসেস, তার মানে আবার তাহলে এই হচ্ছে আমার গ্রাফ। মানে টিএস গ্রাফটার বিষয়টা কেমন দাঁড়াইলো দেখো। এটা দরকার হলে আবার নেক্সট দিন বলবো, আজকে আজান দিয়ে দিয়েছে, নেক্সট দিন আমি ক্লিয়ার করবো। জাস্ট ছোট্ট করে বলে দিচ্ছি যে এন্ট্রপি এবং টেম্পারেচারের গ্রাফ। আইসোথার্মাল প্রসেস আমার টেম্পারেচারটা সেম থাকবে, অ্যাডিয়াবেটিক প্রসেস আমার এন্ট্রপি সেম থাকবে, আবার আইসোথার্মাল প্রসেস টেম্পারেচার সেম থাকবে, আবার অ্যাডিয়াবেটিক প্রসেস এন্ট্রপি সেম থাকবে। আবার বলি, আইসোথার্মাল প্রসেস টেম্পারেচার সেম, অ্যাডিয়াবেটিক প্রসেস এন্ট্রপি সেম, আইসোথার্মাল প্রসেস টেম্পারেচার সেম, অ্যাডিয়াবেটিক প্রসেস এন্ট্রপি সেম। খুবই সহজ বিষয়। আইসোথার্মাল প্রসেস এবং কিউ ইন্টার করতেছে, টেম্পারেচার সেম, অ্যাডিয়াবেটিক প্রসেস এন্ট্রপি সেম, আইসোথার্মাল প্রসেস টেম্পারেচার সেম, অ্যাডিয়াবেটিক প্রসেস এন্ট্রপি সেম। খুব সহজেই এই কাজটা করলেই তোমাদের গ্রাফটা কমপ্লিট হয়ে যাবে। তো তোমাদের যেহেতু আজকে অনেকেরই দেখতে অসুবিধা হয়েছে, তোমাদের আজকের ক্লাসটার পরীক্ষা আগামীকালকে নিব, ঠিক আছে? আর তোমাদের নেক্সট ক্লাস হবে বৃহস্পতিবার, মানে পরশু দিন তোমাদের নেক্সট ক্লাস হবে বিকাল 5টায়। তো ঠিক আছে, সবাই নামাজ পড়ে ফেলো। আসসালামু আলাইকুম।